আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আমরা ইতিমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় শেষ করে ফেলছি। তো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, সেটি হচ্ছে বাজার, এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে? তো আমরা শুরু করে দেই। তো আমরা আজকে কোন অধ্যায় পড়তেছি? বাজার। তাহলে আমাদের বুঝতে হবে কি এই পুরো অধ্যায়টা কি সম্পর্কে হতে যাচ্ছে। পুরো অধ্যায়টা হচ্ছে আমাদের বাজার সম্পর্কে। কি সম্পর্কে? বাজার। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, বাজার অধ্যায়টা থেকে বাজার এই অধ্যায়টা থেকে আমাদের একটা সৃজনশীল মাস্ট থাকবে, একটা সৃজনশীল। ঠিক আছে? একটা তো অবশ্যই থাকবে, প্রত্যেকটা বোর্ডে না হোক, কিন্তু কোনো কোনো বোর্ডে সেইখানে দুইটা করে সৃজনশীলও থাকতে পারে। ঠিক আছে? দুইটা করে থাকতে পারে, দুইটা থাকবে, দেখিও প্রত্যেকটা বোর্ডে। আমি সেজন্য ধরতেছি যে একটা মাস্ট থাকবে, তবে দুইটা, অনেকগুলো বোর্ডে দেখবা কি দুইটা করে আছে, বুঝতে পারছো? আর এমসিকিউর ক্ষেত্রে 4 থেকে 5টা অথবা 6টা এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে? এমসিকিউ এর জন্য তৃতীয় অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ তৃতীয় অধ্যায় থেকে 7 থেকে 8টা 9টা কোশ্চেনও করে দেয়। বুঝতে পারতেছো? 30টা এমসিকিউর মধ্যে 7 থেকে 8টাই তৃতীয় অধ্যায় থেকে চলে আসে। বাজার অধ্যায়টাও কঠিন, মানে ইম্পর্টেন্ট না তা বলতেছি না। 4 5 6 প্রত্যেকটা মানে যে কোনো একটা এমসিকিউ দিয়ে দিতে পারে, 4টা দিতে পারে, 5টা দিতে পারে, 6টা দিতে পারে। আর সৃজনশীল তোমাদের দুইটা থাকবেই। সৃজনশীল কয়টা থাকবে? দুইটা থাকবে। তার মানে তোমার 20 মার্ক। ঠিক আছে? 20 মার্ক। আর সৃজনশীল এমসিকিউ ধরলাম 4 মার্ক। তার মানে এক ক্লাস থেকে তোমরা 24 মার্ক কমন করতে পারতেছো। ঠিক আছে? ইনশিওর করতে পারতেছো। তাহলে ইনশাল্লাহ আমরা সেটা চেষ্টা করবো। তো রেডি করি আমরা। ঠিক আছে? শুরু করলাম। প্রথমে তাহলে কি বলবো আমরা? বাজার। বাজার কাকে বলে? আমরা এতদিন যারা আমরা ছোট থেকে যেটা দেখে আসছি, যে বাজার বলতে আমরা একটা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছিলাম। ঠিক আছে? কাকে বোঝাচ্ছিলাম? নির্দিষ্ট একটা স্থানকে বোঝাচ্ছিলাম। নির্দিষ্ট স্থান। ঠিক আছে? কিন্তু এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না। বোঝা গেছে? বাজারে, মানে বাজার বলতে নির্দিষ্ট একটা স্থানকে এখানে বুঝাবে না, নির্দিষ্ট স্থান বাদে বাকি যে সবকিছু আছে সবকিছুকেই বুঝাবে। এখন দেখি আমরা কি কি আছে। তাহলে এটা হচ্ছে, বাজার হতে গেলে আমাদের যে শর্তগুলো পূরণ করতে হবে সেটি আমি তোমাদেরকে আগে শর্টলি একটু বলে দিই, ব্রিফ করে দিই। যে একটি দ্রব্য অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? দ্রব্যের একটা কি থাকতে হবে? দাম থাকতে হবে। দামের পরে দ্রব্য একটা থাকবে, দ্রব্য একটা দাম থাকবে। তো এইটা দাম থাকলে কি হবে? ক্রেতা বিক্রেতা থাকতে হবে না? একজন কিনতে হবে। তো যে কিনবে, ক্রয় করবে, সে কার থেকে ক্রয় করবে? বিক্রেতার থেকে। তাহলে কি দাঁড়াইলো? একটি দ্রব্য একজন ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে এটি নির্দিষ্ট দামে বিক্রয় হবে। ঠিক আছে? বিক্রি করা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? বাজার এখানে সংগঠিত হবে। তাহলে দেখো, অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বারবার বলতেছি, নির্দিষ্ট স্থানকে বোঝাবে না। বরং কোনো দ্রব্যকে বোঝায়, একটা দ্রব্যকে বোঝাবে। তার মানে কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে। কি বলছে? প্রতিযোগিতার দুইটার কথা কিন্তু চলে আসছে, দুইটা কথা। যে একটা হচ্ছে প্রত্যক্ষ প্রতিযোগিতা, একটা হচ্ছে পরোক্ষ প্রতিযোগিতা। বুঝতে পারছো? তাহলে এখানে কয়টা প্রতিযোগিতা থাকতে পারে? প্রত্যক্ষভাবেও থাকতে পারে, পরোক্ষভাবেও থাকতে পারে। তো এইগুলো কি, এগুলোর উপর আমরা একটু পরেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো, তাহলে পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে এটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়। এটা নির্ধারিত দাম, দেখছো? কথাগুলো চলে আসছে না? তার মানে কি থাকবে? দেখো, একটি দ্রব্য অবশ্যই থাকতে হবে, দ্রব্য বেশিও হইতে পারে, দাম একটা নির্দিষ্ট থাকবে, সেটা ক্রেতার বিক্রেতার মধ্যে একটা প্রতিযোগিতার মাধ্যমে, মানে নেগোসিয়েশনের মাধ্যমে কি হবে? ক্রয় হবে আর বিক্রয় হবে। ঠিক আছে? ক্রেতা ক্রয় করবে, বিক্রেতা বিক্রয় করবে, এতটুকুই। তাহলে এটা হচ্ছে আমাদের বাজার। তাহলে বাজারটা নির্দিষ্ট কোনো স্থানকে বুঝাবে না, এই কথাটা বারবার বলতেছি, যে বাজার বলতে নির্দিষ্ট কোনো স্থানকে বুঝাবে না। স্থান বুঝাবে না। যেমন আমরা একটা বাজার বলে থাকি, যে অনেক ধরনের বাজার থাকতে পারে। ঠিক আছে? আমার বাসায়, আমার গ্রামের বাজারের নাম হচ্ছে খিলা বাজার আছে, আতকরা বাজার আছে, ষোলদানা বাজার আছে, মানে এরকম অনেক ধরনের বাজার আছে। সো ওই বাজারগুলোকে আমরা নাম দিয়ে এতদিন চিনে আসছি, তবে সেটা কিন্তু বাজার না। কারণ এখন অনলাইনেও কি হয়? ক্রয় বিক্রয় হয়ে থাকে না? হয় কি না বলো? তাহলে এখানে কি স্থানের দরকার আছে? আমার স্থান কিন্তু দরকার নাই। তাহলে এটা নির্দিষ্ট স্থানকে বুঝাবে না। তো এই বাজারগুলো কেমন হতে পারে? শেয়ার বাজার, নির্দিষ্ট স্থানের দরকার হয় না। পাটের বাজার, ঠিক আছে, স্বর্ণের বাজার। তার মানে কি বোঝা গেল? এগুলো হচ্ছে আমার কি? বাজারের, এগুলো আমাদের কি? বাজার। আচ্ছা, এরপর দেখি আমরা বাজারে কয়েকটি বৈশিষ্ট্য বা শর্ত পাওয়া যায়। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তো এটি নির্দিষ্ট সময় থাকবে। হ্যাঁ, অবশ্যই এটা নির্দিষ্ট। অর্থনীতিতে একটা জিনিস মাথায় রাখবা, কোনো কিছু যদি রেশনাল হইতে যায়, যৌক্তিক, কি বললাম? যৌক্তিক হয়, যৌক্তিক। ঠিক আছে? তার মানে এটা যে আসলেই হয় কিনা এই জিনিসটা বুঝাবে। কখন বুঝাবে? যখন যৌক্তিকতা থাকবে, মনে রাখবা এখানে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হইতে হবে। কি হইতে হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে হইতে হবে। ক্রয় বিক্রয়যোগ্য এক বা একাধিক দ্রব্য বা সেবা।
ঠিক আছে, শুধু যে দ্রব্যই ক্রয় বিক্রয় হয় তা কিন্তু না, সেবাও হয়। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, যে আমাদের মাইক্রো কোর্স আমরা পড়তেছি, ঠিক আছে, যারা 26 বছর আসো, যারা 27 বছর থাকবা এরকম, ঠিক আছে। তো তাদের জন্য কি আমরা এই কি একটা আমরা রেকর্ড করতেছি না, ক্লাসটা রেকর্ড করে তোমাদেরকে কি দিচ্ছি, একটা মূল্যের মাধ্যমে, ঠিক আছে, বিনিময়ের মাধ্যমে আমরা তোমাদেরকে কোর্সটা সেল করতেছি, তোমরা আমাদেরকে কি দিচ্ছ, টাকা দিচ্ছ। সোজা হিসাব না, অর্থনীতিতে এগুলো এইভাবে বলতেই হবে, ঠিক আছে, আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। সো এই যে আমি তোমাদেরকে পড়াশোনা এটা অধ্যায়টা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ কি তুমি যাতে পরীক্ষায় ভালো একটা মার্ক পাও, ঠিক আছে। তুমি কি আমাদের থেকে ফ্রি ফ্রি নিচ্ছ? আমরা কি ফ্রি ফ্রি দিচ্ছি? না, আমরা ফ্রি দিচ্ছি না, তুমিও ফ্রি নিচ্ছ না, পাচ্ছ না। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে, তোমাদের এখানে দ্রব্য, এখানে কি দ্রব্য আছে? কোনো দ্রব্য নাই, কিন্তু এখানে কি আছে, সেবা আছে। সেবাটা কি? এই যে আমরা পড়াচ্ছি তোমাকে, আমি যে পড়াচ্ছি এটা হচ্ছে কি, সেবা। বুঝতে পারছো? তো এটা একটা নির্দিষ্ট দাম আছে না, একটা কোর্সের একটা আমাদের ফ্রি আছে না, আছে কিনা বলো? তা আছে। এই টাকাটা কি হবে, আমরা নিব, এরপর তোমাদেরকে ক্লাসটা দিব, তাই না? তোমরা এটার কি পারমিশন পাবা, ঠিক আছে, তার মানে এটার অ্যাক্সেস পেয়ে যাবা। তো এই যে তোমরা তারপর পড়তেছো, পড়ে ভালো রেজাল্ট করতেছো, তো ওগুলো অনেক আলাদা হিসাব। আমাদের যতটুকু দরকার ছিল যে আমরা তোমাদের কি করলাম, একটা সেবা একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ের জন্য কি করতেছি, বিক্রয় করতেছি, তোমরা কিনে নিচ্ছ, তোমরা ক্রেতা, আমি বিক্রেতা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেবা। এই সেবার জন্য যে পারিশ্রমিক বা দামটা নির্ধারণ করা হয়েছে সেটা প্রাইস, মানে দাম এক কথায়, ঠিক আছে। তাহলে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা থাকবে, অবশ্যই আছে, আমাদের ক্লিয়ার তো হয়েই গেল বিষয়টা। দ্রব্যটি ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক অঞ্চল এসবের দরকার নাই। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে, একটা দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামের উদ্ভব, ঠিক আছে, একটা নির্দিষ্ট দাম ঠিক করা হয়েছে। আচ্ছা, তো এইগুলো আমাদের গেল। তো এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখলেই বাজার সম্পর্কে ধারণাটা আমাদের চলে আসে। এরপর দেখব বাজারকে কত ভাগে ভাগ করা যায়। আমি বলি, তোমরা একটু খাতায় লিখে নিবা, ঠিক আছে, যদি লেখাগুলো দেখা না যায় সেজন্য বলতেছি যে একটু কি করবা, লিখে নিবা। বাজারের শ্রেণী বিভাগ, বাজারকে আয়তনের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়। কিসের ভিত্তিতে? আয়তন। তাহলে আমরা যে কথাগুলো বলতেছি এগুলো আমরা লিখতেছি এখানে, তোমরাও লিখে ফেলবা। আয়তনের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আয়তন। আয়তনের ভিত্তিতে কত প্রকার বললাম? 3 প্রকার। 3 প্রকার কি কি? 3 প্রকার কি কি বলো দেখি। 3 প্রকার হচ্ছে স্থানীয় বাজার, স্থানীয় বাজার, জাতীয় বাজার, আর একটা কি বাজার, আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার, ঠিক আছে। কি বাজার? আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক বাজার। বোঝা গেছে? তাহলে আয়তনের ভিত্তিতে কয় প্রকার? 3 প্রকার, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। এরপর আমরা কি দেখব? সময়ের ভিত্তিতে বাজার, ঠিক আছে। তো আয়তনের ভিত্তিটা এতটা আমাদের ইম্পর্টেন্ট না, এটা তেমন বেশি ইম্পর্টেন্ট আমাদের না, এমসিকিউ আসে না। কিন্তু সময়ের ভিত্তিটা, সময়ের ভিত্তিতে যে বাজারগুলো আছে এই বাজারগুলো আমাদের কি দেয়, এমসিকিউ এ দিয়ে দেয়, ঠিক আছে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবা, তাহলে কাজে দিবে। আচ্ছা, তাহলে সময়ের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? দ্বিতীয় আমি দেখব, মানে বাজারকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আয়তনের ভিত্তিতে, আরেকটা হচ্ছে সময়ের ভিত্তিতে, আর একটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে। এইখানে আমাদের আয়তনের ভিত্তিতে তেমন একটা প্রয়োজন হয় না, ঠিক আছে, মানে বেশি একটা ইম্পর্টেন্ট না। সময়ের ভিত্তিতে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর প্রতিযোগিতার ভিত্তিতে যেটা, এইটাই হচ্ছে আমাদের সিকিউ আসার জায়গা, ঠিক আছে। তো আমাদের প্রতিযোগিতার ভিত্তিতেই মূলত দরকার, কিন্তু আমরা সবকিছু ক্লিয়ার করতেছি কারণ কি, যাতে আমাদের থিওরিটা ঠিক থাকে, আমরা যেন বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সময়ের ভিত্তিতে কয় প্রকার বললাম? 4 প্রকার। খুবই ইজি, সময়টা মনে রাখা এমন কোনো কঠিন বিষয় না। সময়ের ভিত্তিতে 4 প্রকার, জাস্ট নামগুলো লিখে নিবা, তাহলে তোমাদের হয়ে যাবে। এক হচ্ছে স্বল্পকালীন, খুব স্বল্প সময়ের জন্য, স্বল্পকালীন। এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত পড়বো হালকা পাতলা যতটুকু দরকার। এরপর 2 হচ্ছে অতি স্বল্পকালীন। কি বললাম? অতি স্বল্পকালীন, ঠিক আছে, অতি স্বল্পকালীন। 3 হচ্ছে দীর্ঘকালীন, দীর্ঘ। 4 হচ্ছে অতি দীর্ঘকালীন, ঠিক আছে। এখানে কঠিন কিছু আছে না ভাইয়া? কঠিন কিছু নাই। তো এখানে তোমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অতি স্বল্পকালীন, আর স্বল্পকালীন থেকে এমসিকিউ বেশি আসে। দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন কনসেপ্টটা খুবই ইজি, এই উপরটাও খুবই ইজি, এটা তেমন কোনো সমস্যা নাই। এরপর আমরা দেখব প্রতিযোগিতার ভিত্তিতে, ঠিক আছে। এইখানে আমাদের বিস্তারিত অনেক বেশি পড়াশোনা। তো এটা আমরা দেখি প্রতিযোগিতার ভিত্তিতে কি কি। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে মূলত 2 ভাগে ভাগ করা হয়, এই 2 ভাগটাই আমার বেশি প্রয়োজন। তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে, কম্পিটিশনের ভিত্তিতে আমি দেখতেছি, কম্পিটিশন বেসিসড, ঠিক আছে। কম্পিটিশন বেসড কত প্রকার? 2 প্রকার। প্রতিযোগিতার ভিত্তিতে 2 প্রকার, ঠিক আছে। এটা একটু লিখে দিচ্ছি কারণ কি, যে দেখা যাচ্ছে না জন্য তোমাদেরকে লিখে দিচ্ছি। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা, পূর্ণ প্রতিযোগিতা মানে এখানে তোমার প্রতিযোগিতা কিভাবে হয়? পূর্ণভাবে হয়ে থাকে, পূর্ণ প্রতিযোগিতা। আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। কি বললাম? অপূর্ণ প্রতিযোগিতা,
বোঝা গেছে? তাহলে কয় প্রকার? 2 প্রকার, পূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতা। অপূর্ণ প্রতিযোগিতার অনেকগুলো ভাগ আছে, এগুলো আমি একটু বলি, তোমরা একটু শুনে নিবা। ঠিক আছে? একচেটিয়া, যেটা আমাদের খুবই দরকার। ডুওপলি, অলিগোপলি। ডুওপলি, অলিগোপলি, একচেটিয়া প্রতিযোগিতামূলক, যেটা আমাদের দরকার তেমন একটা হয় না, এখন দরকার হবে না তোমাদের। মনোপসনি দরকার হবে। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার তেমন প্রয়োজন হয় না। ডুওপসনি দরকার হয় এমসিকিউর জন্য। অলিগোপসনি, মনোপলিস্টিক, আচ্ছা মনোপসনিস্টিক লিখছে। কার্যকর প্রতিযোগিতামূলক, বিভেদমূলক একচেটিয়া বাজার, এতগুলো আমাদের প্রয়োজন হয় না। ঠিক আছে? কয়টা ভাগ আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, মানে অনেকগুলোই কি আছে? ভাগ আছে। সো আমাদের কিন্তু সবগুলো লাগবে না, আমাদের জাস্ট কয়টা জিনিস মাথায় রাখতে হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কোনো ভাগ নেই, সেটা শেষ। অপূর্ণ অনেকগুলো ভাগ আছে। সো এখানে আমাদের এমসিকিউ অথবা সিকিউ আসার জায়গা হচ্ছে একচেটিয়া বাজার, ডুওপলি, মনোপলি, মনোপসনি, অলিগোপলি, অলিগোপসনি। এই জিনিসগুলোই আমাদের বেশি দরকার হয়, বাকিগুলো আমাদের তেমন দরকার হয় না। তাহলে ওইগুলোকে আমরা এখন স্কিপ করবো, আমাদের ওগুলো প্রয়োজন নেই। তো এই যে আয়তনের ভিত্তিতে, দেখো এখানে দেওয়াই আছে, তাহলে সমস্যার কথা না। সেটা হচ্ছে আয়তন বা পরিধি অনুসারে বাজারকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। 3 শ্রেণীতে ভাগ করা যায়। এক হচ্ছে স্থানীয় বাজার, 2 জাতীয় বাজার, 3 আন্তর্জাতিক বাজার। তাহলে স্থানীয় বাজারটা হচ্ছে যে পণ্যের বাজার দেশের একটি বিশেষ স্থান, বা আমাদের এগুলো তেমন একটা প্রয়োজন নাই, সো আমরা এগুলোকে স্কিপ করতে পারি। তো স্থানীয় বাজারগুলো কি কি হতে পারে? মানে ছোট ছোট এরিয়ার বাজারগুলো। জাতীয় বাজারটা কি? আমাদের পুরো দেশ জুড়ে থাকবে। ঠিক আছে? জাতীয় কথা, জাতি যেহেতু বলছে। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাজার। সেটা হচ্ছে কি? আমাদের দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশেও চলে যাবে। তাহলে ওইটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। তো বাজারগুলো কি কি একটু দেখে নেই। শাকসবজির বাজার, চালের বাজার, মাছের বাজার, এগুলো হচ্ছে স্থানীয় বাজার আয়তনের ভিত্তিতে। এগুলো সময়ের ভিত্তিতে কি, এটা কিন্তু আমরা এখনো পড়িনি। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি দেখবো? আন্তর্জাতিক বাজার। সেটা হচ্ছে, আচ্ছা এই তার আগে একটা ছিল যে জাতীয় বাজার। জাতীয় বাজারটা কি হতে পারে? টাঙ্গাইলের কাপড়, ঠিক আছে, বোঝা গেছে, বগুড়ার দই, এগুলো একটা বাজার হতে পারে। এটা জাতীয় বাজার, মানে এটা পুরো দেশ জুড়ে আছে আমাদের। এরপরে কুমিল্লার রসমালাই, এটা হতে পারে না এইরকম। তাহলে এগুলো যেমন তারাবো, বেসিকের, জামদানি পল্লী, মিরপুর, বেনারসি পল্লী, এই সবগুলো কি আমাদের? এই সবগুলো আমাদের জাতীয় বাজার। এরপর দেখবো আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজারটা হচ্ছে কোনো দ্রব্যের বাজার যদি নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে কয়েকটি দেশ জুড়ে তথা পৃথিবীব্যাপী বিস্তৃত থাকে। এই যেটা বললাম যে আমার দেশের গণ্ডি পার হয়ে যাবে, তো বাজারটা কি হতে পারে? পাটের বাজার। বাংলাদেশে পাটের বাজার কি শুধু বাংলাদেশে আছে? না, পুরো দেশ জুড়েই আছে। ঠিক আছে? তৈরি পোশাক শিল্প, এরপরে আমাদের চায়ের বাজার বলছে, পোশাকের বাজার বলছে, বাহরাইনের সোনার বাজার। তো এই জিনিসগুলো শুধু সেই দেশে সীমাবদ্ধ নেই। তো এই কথাটাই আমাদের বলে দিছে এইখানে। তো এবার আমরা দেখব সময়ের ভিত্তিতে, যেটা আমাদের গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। ঠিক আছে? গুরুত্বপূর্ণ বলতে পারি না, এখানে আমাদের এমসিকিউ আসবেই, সো আমাদের এটা পড়তে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। যে কথাগুলো আমি লিখে দিলাম একটু আগে, এগুলো এখানে লেখাই ছিল। আচ্ছা, তাহলে অতি স্বল্পকালীন বাজারটা কি? অতি স্বল্পকালীন বাজারটা হচ্ছে কীরকম? যে এই বাজারে যেসব পণ্য বিক্রি করা হয় এগুলো বেশি সময় থাকে না, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা, এরপরে নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তাহলে সেটা কি কি হতে পারে? হ্যাঁ, অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় বাজারটা। যেমন তুমি দেখবা মাছের বাজার, মাছের বাজার, ঠিক আছে, গ্রামগঞ্জে দেখবা, শহরের কথা বলে লাভ নাই, যে মাছের যে বাজারটা আছে মাছের, এটা দেখবা সকালে হয়। সকালে জেলেরা মাছ ধরে আনে, এনে ওখানে আমাদের বিক্রি করা হয়। আমরা সকাল সকাল মাছ ক্রয় করতে যাই, কিনতে যাই, দেখবা সবাই, আমাদের আব্বু আম্মু যারা আছে সবাই কি করে? সকালে মাছ কিনে আনে। দেখিও বিষয়টা। তো এইটা হচ্ছে একটা আমাদের কি বাজার, মানে বেশি সময় মাছ কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়, পচে যায়। সো এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই এটা কি? অতি স্বল্পকালীন বাজার। যেমন শাকসবজি, ডিম, দুধ, এগুলো নষ্ট হয়ে যায়। ডিমটা না, ডিমটা সবসময় না, ডিমটাকে আমরা এখন কনসিডার করবো না এখানে। তো দুধ নষ্ট হয়ে যায়, শাকসবজি পচে যায়, দুধ এখানে 2 বার দেওয়া আছে, তো এটা নষ্ট হয়ে যায়। তো এই বাজারগুলো কি অতি স্বল্পকালীন হওয়ার কারণ কি জানো? এগুলো হচ্ছে মানে এ ধরনের বাজারের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। মানে আমি চাইলেও, আমার যদি চাহিদাও বাড়ে, আমি বেশি যোগান দিতে পারবো না, কারণ আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ নিয়ে চলে এসেছি বাজারে। আমি যদি জেলে হইতাম, আমি মাছ মারতে গেছি, ধরো আমি 20 কেজি মাছ পাইছি, তো আমি ওই মাছটা নিয়ে আবার চলে আসছি আমার বাজারে, যে স্থানে আমি বসি। নির্দিষ্ট কিন্তু স্থান হতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক না। অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না, এই কথাটা মাথায় রাখতে হবে। তবে এটা নির্দিষ্ট স্থানে এটা বিক্রয় করা হয়ে থাকে, হইতে পারে। তো এই যে বাজারটা করতেছি, তো আমি বিক্রি করতে আসছি, এখন আমার 20 কেজি বিক্রি হয়ে গেছে। এখন আরো 2টা লোক আসছে, বলছে আমার আরো 5 কেজি করে লাগবে মাছ, আপনার কাছে আছে? এখন কি আমার কাছে আছে? আমাকে এখন আবার যাইতে হবে, নদীতে গিয়ে মাছ ধরতে হবে, তারপর আবার আসতে হবে না?
তাহলে এটা কি আমি চাইলেও কি করতে পারতেছি না, স্থিতি মানে আমি কি করতে পারছি না, সাপ্লাই দিতে পারতেছি না, যোগান দিতে পারছি না। কারণ কি, এটা আমার সম্পূর্ণ কি অস্থিতিস্থাপক, আমি চাইলেও পারবো না। তাহলে এটা কি হচ্ছে অতি স্বল্পকালীন। তো স্বল্পকালীনটা হচ্ছে অতি স্বল্পকালীন থেকে একটু বেশি সময় থাকে। তো এটা কি কি দেখি আমরা, স্বল্পকালীন বাজার। তো এই বাজারটা আসলে সেই সময় তেমন কোনো উদাহরণ আমরা দিতে পারি না, আবার দিতেও পারি। যেমন আমরা ডিমের কথাও এখানে কনসিডার করতে পারি, যে ডিমটা একটু হলেও বেশি থাকে, একটু বেশি সময় থাকে, সো 2-3 দিন থাকতে পারে। তো এই জন্য ডিমটা কি আমরা স্বল্পকালীন বলতে পারি। তবে এটার যোগানটাও কি সীমাবদ্ধ। তাহলে অধ্যাপক মার্শালের মতে বাজারে স্থায়িত্বকাল এরূপ যে এ বাজারে পরিবর্তিত চাহিদার সাথে দ্রব্যের যোগান সামান্যতম সমন্বয় সাধন হয়। তার মানে কি আমরা চাইলে একটু বেশি কি করতে পারি, সমন্বয় করতে পারি যোগান আর চাহিদার মধ্যে, বাট আমরা চাইলে অনেক বেশি করতে পারবো না। তো স্বল্পকালীন উৎপাদন প্রতিষ্ঠানের সংখ্যা, আয়তন, যন্ত্রপাতি কোনো পরিবর্তন করা যায় না। কি কি পরিবর্তন করা যায় না, এগুলো এতটা ডিটেলস পড়তে হয় না, তবু আমরা দেখে নিই। এই যে প্রতিষ্ঠানের সংখ্যা আমরা চাইলে বাড়াতে পারবো না, কারণ যেহেতু নির্দিষ্ট সময়টা স্বল্পকালীন। যন্ত্রপাতির কোনো পরিবর্তন করা যায় না, ঠিক আছে। আমি একটা মেশিন দিয়ে কাজ করতেছি অতি স্বল্পকালীন সময়ে, চাইলে আমি একটা মেশিন কিনতে পারবো না। কারণ কি, আমি একটা মেশিন দিয়ে কাজ করা শুরু করছি, কাপড় বিক্রয় করতেছি, আমার সেই পরিমাণ এখনো টাকা হয়নি যে আমি আর একটা মেশিন কেনার মতো যোগ্যতা রাখি, ঠিক আছে। তো যখন আমি যোগান দিতে পারবো, এটা তখন স্বল্পকালীন থাকবে না, ওই বাজারটা তখন হয়ে যাবে দীর্ঘকালীন। বোঝা গেছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দীর্ঘকালীন যে আমরা বুঝে গেলাম, যখন আমরা কি করতে পারবো, আমরা দীর্ঘকালীন হচ্ছে এমন একটি সময় মেয়াদ যেখানে নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে সব উপকরণ পরিবর্তনযোগ্য। তার মানে এইখানে আমরা যে উৎপাদনটা করব, এইখানে যে আমি প্রযুক্তিগুলো ব্যবহার করব সেইটা হচ্ছে কি সব উপকরণ পরিবর্তনযোগ্য। কি হবে, পরিবর্তনযোগ্য হবে। বোঝা গেছে? তাহলে এখন দেখি, এ সময় মেয়াদে বাজারে প্রধানত চাহিদা অনুযায়ী উৎপাদনকারীর উপকরণগুলোর ব্যবহার হ্রাস বৃদ্ধি করে দ্রব্যের যোগানের পরিবর্তন করা যায়। তার মানে আমাদের যে উপকরণগুলো রয়েছে না, এগুলো ব্যবহার করে আমরা যদি বাড়ায় দেই তাহলে উৎপাদন বেশি হবে, কমায় দিলে উৎপাদন কমে যাবে। রেকর্ড দিচ্ছি, হ্যাঁ অফিসে রেকর্ড দিচ্ছি আমি ক্লাস। কি করতেছি তাহলে, আমরা উপকরণগুলো ব্যবহার করে আমরা হ্রাস বৃদ্ধি করে দ্রব্যের কি করতে পারি, যোগানের পরিবর্তন করতে পারি। এ প্রকার বাজারে চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় সাধন করে দীর্ঘকালীন দাম নির্ধারিত হয়। বোঝা গেছে? তাহলে দীর্ঘকালে কিভাবে দাম নির্ধারণ করা হয়, এই যে আমাদের চাহিদা ও যোগানের মধ্যে কি হয়, সমন্বয় সাধন করে দীর্ঘকালে দাম নির্ধারণ করা হয়ে থাকে। তো এগুলো দাম নির্ধারণ কিভাবে হয়ে থাকে আমরা একটু পরেই আসবো, সমস্যা নাই, আমরা ভারসাম্য দাম সবকিছুই দেখবো, ঠিক আছে। তো অতি দীর্ঘকালীন বাজারটা তাহলে কি, এখানে হচ্ছে কি, ধরো আমার অফিসটা ফার্মগেট, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে ফার্মগেট থেকে আমি ধরলাম যে আমরা এটা কি বসুন্ধরায় নিয়ে যাব, মানে অন্য জায়গায় শিফট করব, ঠিক আছে। এটা কখন সম্ভব, আমি কি আজকে অফিস দিছি আমি আজকে চেঞ্জ করতে পারবো, আমার কিন্তু সম্ভব না এটা। কারণ আমাকে অফিসটা দিছি, আমাকে সেই পরিমাণ অর্থ উপার্জন করতে হবে, আয় করতে হবে, মুনাফা করতে হবে, ঠিক আছে। তো মুনাফা যখন হবে তখন আমার কাছে কি অর্থ থাকতেছে, আমি যখন শিফট করব তো আমার যে ব্যয়টা হবে, এই ব্যয়টা তখন আমি বহন করতে পারবো, সক্ষম থাকবো। বোঝা গেছে? তাহলে এটা একটা দীর্ঘকালের ব্যাপার, এটা চাইলে আমি একদিনে, 2 দিনে, 1 মাসে, 2 মাসে করতে পারবো না, এটার জন্য আমাদের বছর বছর সময় লাগবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। তো এগুলো সম্পর্কে আমাদের তেমন পড়তে হবে না। বোঝা গেছে? তোমরা অতি স্বল্পকালীনটা জাস্ট মাথায় রাখবা, আর স্বল্পকালীনটা তেমন আসে না, তোমরা একটু গাইড বই দেখলেই অথবা বই পড়তে বলবো আমি, যদিও তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো এখানে তোমরা কি পেয়ে যাবা, এমসিকিউ আরো বেশি পেয়ে যাবা। অবশ্যই সমস্যা নেই, আমরা এমসিকিউ সবকিছু করাই দিব, আমি সবকিছু করাই দিব তোমাদেরকে ইনশাল্লাহ, ঠিক আছে। তো প্রত্যেকটা অধ্যায়ের মিনিমাম কত করে এমসিকিউ, 100 করে এমসিকিউ হলে তো আমাদের দেখাই দিতেই হবে, তাই না? তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তার মানে এখন আমরা আসছি প্রতিযোগিতার ভিত্তিতে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলবো তোমরা খাতা নিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা, ঠিক আছে। খাতা নিয়ে করলে কি হবে, যেহেতু রেকর্ড ক্লাস, তোমাদের এটা তোমরা চাইলেই পজ করতে পারবা, পজ করে কোনো জিনিস না বুঝলে সেটা আবার রিওয়াইন্ড করে দেখতে পারবা, এরপরে আবার লিখতেও পারবা, ঠিক আছে। তো এই জন্যই বলতেছি খাতা নিয়ে বসতে পারো। তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে 2 প্রকার আমরা পড়ছি। তো পূর্ণ প্রতিযোগিতাটা কি আর অপূর্ণ প্রতিযোগিতাটা কি, এটা আমাদের বুঝতে হবে। তো পূর্ণ প্রতিযোগিতা হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা, আচ্ছা অসংখ্য বলে কিছুই নাই, কারণ অসংখ্য হইলে আমরা ক্রেতাকে গুনতে পারতাম না, অসংখ্য হইলে বিক্রেতাদেরকেও আমরা কি গণনা করতে পারতাম না। কিন্তু এটা বলার কারণ কি, যে আমি ওই সময়ে একটা মানুষ বাজার থেকে চলে গেল, আর একটা মানুষ আবার আসলো, ওই মানুষটা যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। সো ওই মানুষটাকে আমি 2 বার গুনতেছি, 3 বার গুনতেছি, বিষয়টা কিরকম আছে, ধরো একটা নির্দিষ্ট স্থান বুঝেছে, বাজার কিন্তু নির্দিষ্ট স্থান না। তো এই স্থানের মধ্যে একটা বাজার, অনেকগুলো দোকান বসে আছে। তো আমি একটা মানুষ, আমি এখানে ছিলাম, আমি বাজারে গেলাম, বাজার থেকে ঘুরে আমি চলে আসছি বাহিরে, যে নিব না, পরে মনে হলো কি যে না আমি একটু কিছু দ্রব্য ক্রয় করে আনি। তো এই যে আমি বারবার ঢুকতেছি, বের হচ্ছি, অনেক ধরনের লোক, কি এক বাজার কি একজন থাকে, তুমি দেখিও তো,
তোমাদের যে গ্রামের শহরের বাজারগুলো আছে এখানে কি একজন থাকে? অবশ্যই না, অনেক অনেক ভিড় হয় না? হাটের দিন করে তো অনেক বেশি ভিড় হয়। তো এইখানে আমি কি এখন কি আমার কি এটা কি যুক্তিশীল হবে? মানে আমি বসে বসে 1 2 3 4 মানে এইভাবে গুনবো, এটা কি সম্ভব? সম্ভব না। তাই এখানে কি ব্যবহার করা হয়েছে? অসংখ্য। তার মানে এখানে অনেক ক্রেতা অনেক বিক্রেতা রয়েছে। তো এই যে থাকায় পূর্ণমাত্রায় প্রতিযোগিতা বিরাজ করে। কিভাবে প্রতিযোগিতাটা বিরাজ করে একটু দেখি আমরা। ধরো আমার একটা দ্রব্য আছে, ঠিক আছে? তো দ্রব্যটা হচ্ছে এক্স দ্রব্য। এই দ্রব্য বিক্রেতা, কে বলতেছে? বিক্রেতা। আমি ধরো বিক্রেতা, কে? আমি বিক্রেতা। তুমি কি? ক্রেতা অবশ্যই, ঠিক আছে? তুমি ক্রেতা। তো তুমি ক্রয় করতে আসছো আমার দোকানে, বুঝিও, তুমি আমার দোকানে ক্রয় করতে আসছো, আমি বিক্রেতা, তুমি ক্রেতা। তুমি আমার থেকে দ্রব্যটার দাম জানতে চাইলা, তো আমি বললাম কি দ্রব্যটার দাম 100 টাকা, ঠিক আছে? কত টাকা? 100 টাকা। তো এখন তুমি বললা কি, বাপরে এই এতটুকুর দাম 100 টাকা, এত দাম বেশি কেন? এভাবে বলতে পারে না? বলে কি না বলো? এগুলো কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকলে আরো বেশি ভালো হয়, যেহেতু যদি তোমরা যদি বাজার করে থাকো তাহলে বুঝতে পারবা। তাহলে 100 টাকা, আমি নিজেও কিন্তু বাজার করি নাই, তো 100 টাকা না? তুমি এখন বললে কি যে না এটা আমি আপনাকে 80 টাকা দিব, ঠিক আছে? 80 টাকা দিব। তুমি রাজি 80 টাকা দিতে, তবে আমি বিক্রয় করতে রাজি কয় টাকায়? 100 টাকায়। এখন কথা হচ্ছে তুমি কি নিতে বাধ্য? তোমাকে নিতেই হবে? না। আমিও কি বিক্রয় করতে বাধ্য যে আমাকে বিক্রয় করতেই হবে তোমার কাছে? এমন কিছু নাই। তাহলে কি দাঁড়ালো যে আপনি 80 টাকা দিলে দেন, নাহলে আমি চলে গেলাম। তো আমি বলতেছি কি যে আপনি চলে যান, সমস্যা নেই, আপনি অন্য দোকানে দেখতে পারেন। এখানে কি বিষয়টা বুঝলা? যে আমারও ঠেকা পড়েনি যে আমাকে তোমার কাছেই বিক্রয় করতে হবে, তোমারও কি দায়বদ্ধতা নাই অথবা বাধ্যবাধকতা নাই যে তোমাকেও কি করতে হবে? ক্রয় করতে হবে। বুঝিও বিষয়টা। তাহলে তুমি এখন অন্য একটা দোকানে চলে যাচ্ছ, অন্য একটা দোকানে তুমি দেখতেছো, আর অন্য একজন ক্রেতা এসে আমার দ্রব্যটা দেখতেছে। বিষয়টা বুঝতে পারছো? অন্য একজন ক্রেতা, আর একজন ক্রেতা ধরলাম ওয়াই, ঠিক আছে? এরকম। তো কি দাঁড়ালো বিষয়টা? তোমারও দোকানের অভাব হবে না, আমারও কাস্টমারের অভাব হবে না। বিষয়টা বোঝা গেছে? তো এই জন্যই কি করা হয়, আর এমন চলতে থাকলে কিন্তু বিক্রয়টা হবে না। যে আমি 100 বলবো, তুমি 80 বলতেছো, সব দোকানে 100 বলতেছে, তুমি 80 বলতেছো। তাহলে বিষয়টা ব্যালেন্সে আসতে হবে। ব্যালেন্স যখন হবে, ভারসাম্য হবে, ইকুইলিব্রিয়াম একটা পয়েন্ট বের হবে, সেই দামে আমাদের দ্রব্যটা ক্রয় বিক্রয় হবে। বোঝা গেছে? তো এটা কিভাবে হবে এখন আমরা দেখবো। আচ্ছা, তাহলে পূর্ণ প্রতিযোগিতাটা কি, এটা সম্পর্কে বিস্তর একটা ধারণা দিয়ে দিলাম তোমাদের। আশা করি আর কখনো ভুল হবে না। তাহলে এখানে কি থাকবে? অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকবে, বাজারে সমজাতীয় দ্রব্য। আচ্ছা, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সমজাতীয় দ্রব্য, কথাটা মাথায় রাখবা। বারবার বলতেছি যেন কানে ভেতর দিয়ে মস্তিষ্কে ঢুকে যায়, ঠিক আছে? তো সমজাতীয় দ্রব্য বলতে কি বোঝাচ্ছে? দ্রব্যের গুণাগুণটা সমান হইতে হবে। দ্রব্যের গুণাগুণ। এন্ড কথা হচ্ছে আমার দ্রব্য, আমার বাজারের যে, আমার দোকানের যে দ্রব্যটা আছে, এই দ্রব্যটা খারাপ, আর একটা দ্রব্যে পাশের একটা দোকানে দ্রব্যটা ভালো। ধরো আমি পটল বিক্রির কথা বলতেছি, আমার পটলগুলো পচা পচা লাগতেছে, ওনারগুলো সতেজ লাগতেছে, ফ্রেশ। বোঝা গেছে? এরকম আলুর ক্ষেত্রে তো পারে, শাকসবজি যেটা এটা ধরলাম। তো তুমি কি তাহলে আমারটা দাম দিয়ে কিনবা? এখন কথা হচ্ছে আমি তোমার থেকে 35 টাকা চাইলাম কেজি, উনিও তোমার থেকে 35 টাকা চাইছে, কিন্তু দ্রব্যের গুণাগুণ যদি সমান না হয় তুমি আমার থেকে নিবা না, তুমি অন্য দোকানদারের থেকে সবজি নিয়ে থাকবা, নিবা। তাই কিনা বলো? তুমি ভালোটা চাও, সেও সমান দামটাই রাখছে। তো সবাই এটা আমরা চাই যে আমরা ভালো যেন ভালো জিনিস কিনতে পারি। যেহেতু দাম দিয়ে কিনতেছি, আমরা খারাপ জিনিস কেন কিনবো? বলে থাকে না মানুষ? তো এই জন্যই বলে থাকে। তাহলে তোমার মানে এখানে কি কনসিডার করা হয় যে ওনার দোকানের যে পরিমাণ, ধরো একটা ওনার দোকানের নাম এক্স, আমার দোকানটা হচ্ছে ওয়াই, ওনার দোকানে যে দ্রব্যগুলো রয়েছে সমান গুণাগুণ হবে যেরকম, সেই রকম আমারটারও গুণাগুণ হয়ে থাকবে। মানে দ্রব্য দুইটার, দোকান দুইটার দ্রব্যের কি হবে? সমজাতীয় হয়ে থাকবে। এই যে সমজাতীয় হইতেই হবে, ঠিক আছে? নাহলে এখানে প্রতিযোগিতা থাকবে না। এরপরে ক্রেতা ও বিক্রেতা উভয়ই বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান রাখে। এই যে বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান না থাকলে আমি তো তোমাকে বোকা বানাই দিবই, স্বাভাবিক না? তুমি জানো না, এই যে যেমন আমাদের সাথে হয়ে থাকে আর কি। তো আমাদের কোনো আইডিয়া নাই, ধরো আমি একটা ব্যাগ কিনতে গেছি, ঠিক আছে? তো ব্যাগটার দাম মানে প্রকৃতপক্ষে দামটা হচ্ছে তোমার ধরলাম 250 টাকা। দোকানদার কিন্তু তোমাকে 250 টাকা বলবে না, দোকানদার এত সাধু না। মানে এখানে হারামের কিছু নাই, ঠিক আছে? আমাদের কথা হচ্ছে ব্যবসাটা হালাল, ঠিক আছে? তো ব্যবসা এটা একটা স্কিল যে আমি তোমার থেকে কত টাকা নিতে পারতেছি। আমি কিন্তু তোমাকে 250 টাকা কখনোই বলবো না, কারণ আমি জানি যখন আমি তোমাকে 250 টাকা তুমি বলবো, তোমার মাথায় একটা আইডিয়া থাকবে কি এই দাম বলছে, তো এটা অবশ্যই কম হবে। তো আমার কেনাই পড়ছে 250 টাকা, আমি তোমাকে তো 250 টাকায় দিব না। তো আমি তোমাকে বললাম কি যে এটার দাম কত, ব্যাগটার দাম 800 টাকা, ঠিক আছে? তা আমি তো জানি যে তুমি 800 টাকা আমাকে দিবা না, কারণ কি 800 টাকা এটা দাম না, তুমি কমাবা আমি বাড়াবো, এইভাবে যতটুকু আমার লাভ হয় আর কি। বোঝা গেছে?
তো তুমি কি করলা, যদি তোমার কোনো জ্ঞান না থাকে তুমি ভালো কি ব্যাগটার দাম 800 টাকা চাইছে, আচ্ছা 800 টাকায় হয়তো বা, ঠিক আছে। তো এই যে অন্ধবিশ্বাস করলা, করে তুমি ধরাটা খেয়ে গেলা। তোমার থেকে কতগুলো টাকা তুলে বেশি নিল, 550 টাকা তোমার থেকে অতিরিক্ত নিয়ে নিছে, মানে উনি আরো 2টা ব্যাগের দাম তোমার থেকে তুলে নিছে, বোঝা গেছে, 2টা ব্যাগের থেকে বেশি দাম তুলে নিছে। তো এই জন্য বলছে কি পূর্ণ জ্ঞান থাকতে হবে। এরপরে বাজারে পণ্যদ্রব্যের দাম প্রায় স্থির, অবশ্যই স্থির থাকতে হবে। এখন একদিন যদি হয় 50 টাকা, পরের দিন যদি হয় 70 টাকা, পরের দিন যদি হয় 90 টাকা, তুমি তো নিবা না। তুমি বলবে কি একদিন আগেই আসলাম তখন আমি 50 টাকা পাইছি, এখন আপনি 70 টাকা যাচ্ছেন, মানে এগুলোকে মগের মূল্য পাইছেন। বিষয়টা এরকম বলে না, বলে থাকে কিন্তু দেখবা। আমি তোমাদেরকে জাস্ট এইভাবেই বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এখানে কি দামটা প্রায় স্থির থাকতেই হবে, ব্যালেন্স থাকতে হবে, সর্বোচ্চ 2-1 টাকা, 5 টাকা, 10 টাকা, মানে দ্রব্য ভেদে চেঞ্জ হইতে পারে, বোঝা গেছে। তাহলে আমরা কি কি পড়লাম এগুলো একটু আবার কথা আমার সাথে বলো তো। এখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকবে, সমজাতীয় দ্রব্য অবশ্যই হইতে হবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সমজাতীয় দ্রব্য হইতেই হবে। এরপরে ক্রেতা বিক্রেতা উভয় বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান রাখবে, আর পণ্যদ্রব্যের দাম প্রায় স্থির। মানে এগুলো গেল আমাদের বৈশিষ্ট্য, যাতে আমরা লিখতে পারি, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু মূল জিনিসটা হচ্ছে চিত্র, আমরা চিত্র এখন দেখব। আচ্ছা, প্রতিযোগিতামূলক বাজার গেল। ভারসাম্যের শর্ত, ভারসাম্য হতে গেলে কি কি শর্ত রাখতে হবে, মানে মনে রাখতে হবে, এই দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। তো দুইটা জিনিস কি কি একটু দেখি আমরা, ঠিক আছে। প্রয়োজনীয় শর্ত, মানে যে শর্তটা না হইলেই নয়, মানে এই শর্তটা হইতেই হবে। তাহলে শর্তটা কি, সেটা হচ্ছে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। কথা হচ্ছে প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় কি, এটা আমরা কিন্তু জানি। কিভাবে জানি, আমরা প্রথম অধ্যায়ে করছি সেখানে না, দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রান্তিক উপযোগ সম্পর্কে পড়ছি। সো প্রান্তিক উপযোগটাই হচ্ছে কি প্রান্তিক আয়ের সাথে সম্পর্কিত। যে আমাদের এখানে প্রান্তিক আয়টা কি, মার্জিনাল, প্রান্তিক মানে মার্জিনাল, ঠিক আছে, মার্জিনাল। আর উপযোগের জায়গায় আমরা ইউটিলিটি পড়ছি, এখন আমরা পড়বো কি রেভিনিউ, রেভিনিউ, ঠিক আছে, রেভিনিউ। আচ্ছা, বানানটা হচ্ছে রেভিনিউ, বানানটা হচ্ছে REVENUE, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি প্রান্তিক আয়, রেভিনিউ। আর যদি প্রান্তিক ব্যয় বলে তাহলে কস্ট। বিষয়টা হচ্ছে কি সোজা না। তাহলে আমরা যদি এটাকে শর্ট ফর্মে বলি, তাহলে প্রান্তিক আয় বলতে হচ্ছে MR, প্রান্তিক আয় কি MR, আর প্রান্তিক ব্যয় হচ্ছে MC। তার মানে এই দুটো কি হইতে হবে ভাইয়া, এই জিনিসটা মাথায় রাখো, জাস্ট এই জিনিসটা এখন মাথায় রাখো। এরপরে রেখাগুলো কিভাবে হয়ে থাকে, কি হয়ে থাকে, এটা আমরা দেখবো, ঠিক আছে। আমরা তৃতীয় অধ্যায়ে কিন্তু দেখে আসছি যে MR আর MC কেমন হয়ে থাকে। তোমরা কিন্তু কেউ চ্যাপ্টার মানে ফলো না করে ক্লাসগুলো করবা না। প্রথম পত্রটা প্রথম অধ্যায়ের আগে করবা, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয়, এরপর চতুর্থ, এরপরে নবম, এরপরে দশম, যেভাবে অধ্যায়গুলো আছে সেইভাবেই ক্লাসটা করবা। সরি, তোমাদের তো ফুল সিলেবাস, তো তোমাদের সবগুলোই আছে, তাই না, তো সবগুলোই দেখতে হবে। তবে এটা মাথায় রাখবা, শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে এইগুলো থেকে বেশি প্রশ্ন করবে। বাকি অধ্যায়গুলো খুবই ইজি অধ্যায়, একদম স্বাভাবিক, মানে যে নর্মাল অধ্যায়গুলো, ঠিক আছে। মানে একটা জিনিস সম্পর্কে বিস্তারিত বলছে বলছে বলছে, ওইগুলোতে পড়ানোর তেমন কিছু নেই, দেখবা কি রিডিং পড়াতে হচ্ছে আমাকে। তো দেখো MR আর MCটা কি হবে, সমান হবে। এটা আমার কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের প্রথম শর্ত, প্রয়োজনীয় শর্ত, যে আমাকে কি হইতে হবে, কি হইতে হবে, MR আর MC সমান হইতে হবে। এই জিনিসটা আমি বুঝতে পারছি। দ্বিতীয় শর্তটা মানে পর্যাপ্ত শর্ত, মানে এই শর্তটা পূরণ করার পর, এই শর্তটা পূরণ না হলে আমি দেখবো না কিছু। তো এই শর্তটা পূরণ করার পর দেখতে হবে যে ভারসাম্য বিন্দুতে MC রেখার ঢাল বড় হবে MR রেখার ঢাল থেকে। তাহলে কি বুঝলাম, MC রেখার ঢালটা MR রেখার ঢাল থেকে কি হবে, বড় হবে। আচ্ছা, তাহলে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে, MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে কি করবে, নিচের দিক থেকে ছেদ করবে, ঠিক আছে। তাহলে এখন আমরা চিত্রটা দেখব, আমাদের ভারসাম্য কিভাবে হয়ে থাকে এটা আমরা দেখব। আচ্ছা, আমরা বাজারের ভারসাম্যটা দেখার আগে আমরা একটু একটা কাজ করি, যে আমরা মানে পূর্ণ প্রতিযোগিতা দেখার আগে আমরা বাজার ভারসাম্যটা দেখে আসি, যেটা আমাদের জন্য সুবিধা হবে তাহলে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে না, আচ্ছা দেখা যাচ্ছে, তো আমরা একটু দেখি। দেখবো এই যে আমি যেগুলো আঁকতেছি এটা একটু দেখে নাও, মনোযোগ দিয়ে দেখে নাও। এটা কঠিন কিছু না, এটা হচ্ছে কি আমার উপরে সবসময় আমি P মানে দাম রাখবো, নিচে আমি রাখবো Q। এখন কিউটা হইতে পারে QS মানে হচ্ছে যোগান, আর QD মানে হচ্ছে কি চাহিদা। তার দ্বারা মানে কি বুঝাইলো, QS দ্বারা বুঝাচ্ছে কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি অফ সাপ্লাই, কোয়ান্টিটি অফ সাপ্লাই মানে সাপ্লাইয়ের পরিমাণ, যোগানের পরিমাণটা বুঝাবে। আর QD মানে বুঝাবে কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে আশা করি এটা কোনো সমস্যা নেই আমাদের বুঝতে, তাই না। তো এই দুটো জিনিসকে সবসময় মাথায় রাখবা। কিউ এক্স অক্ষ বরাবর থাকবে, কিউ কোন অক্ষ বরাবর থাকবে, এক্স অক্ষ। এক্স অক্ষ কোনটা, এই যেটা,
এটা কি জানো, এটা যে আমরা গ্রাফ পড়ছি না এভাবে, চতুর্ভাগ পড়ছি না, চতুর্ভাগের এই প্রথম ভাগটা, কারণ এখানে দুইটার মান পজিটিভ প্লাস প্লাস। সো আমাদের কাজ যেহেতু পজিটিভ নিয়ে করতেছি, তাই আমরা প্লাস প্লাস নিয়ে কাজটা করবো, জাস্ট ওই অংশটুকু নিয়ে কাজটা করবো। বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা চাহিদা রেখা কেমন আমরা কিন্তু জানি, কারণ আমরা কোন ক্লাস করে আসছি, দ্বিতীয় অধ্যায় ক্লাস করে আসছি। তো আমাদের জানি আমরা চাহিদা রেখা কি হয়, নিচ থেকে উপরে ওঠে নাকি উপর থেকে নিচে নামে? বলো, এই তো ভুলে গেছে তাই না? এটা হবে কি উপর থেকে নিচে, কারণ কি আমাদের ডি রেখার ঢাল কি বলো, ডি রেখার ঢাল কি ঋণাত্মক, এটা মাথায় রাখবা। তো ঢাল যখন ঋণাত্মক হয় রেখাটা উপর থেকে নিচে থাকে, ঠিক আছে? যোগান রেখা কি হয়, ঢাল পজিটিভ। আমরা কি পড়ে আসছি না যে কিউডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, পড়ছি না? কিউএস কি পড়ছি, সি প্লাস ডিপি। তো এখানে আমাদের পি মানে দাম, বি হচ্ছে ঢাল, এখানে ডি ঢাল। তো ঢালের সামনে পজিটিভ চিহ্ন আছে, তাই সেটা কি প্লাস চিহ্ন। তাহলে যোগানের ক্ষেত্রে কি হয়, প্লাস ঢাল হবে, মানে নিচ থেকে উপরে যাবে। এই যে দিলাম এস রেখা, ঠিক আছে? তো তোমাদেরকে আমি কি বুঝাইছিলাম, দাম, আমি যখন বিক্রেতা, আমার সম্পর্ক এই রেখাটার সাথে, বিক্রেতার সম্পর্ক কোন রেখার সাথে, সাপ্লাই কার্ভের সাথে, মানে সাপ্লাই রেখার সাথে। ডি এর সম্পর্ক তোমার সাথে, যে ক্রেতা। তো তার টার্গেট কি থাকে জানো, এখানে পরিমাণ বেশি কোনটা, ডি রেখার সব থেকে পরিমাণ বেশি এই পয়েন্টে, এই এতটুকু জায়গা, তাই তো? আর সব থেকে সর্বনিম্ন পয়েন্ট কোনটা, এটা। তো তোমার টার্গেট কি থাকবে, তুমি বলো, হে তোমার কি মানে, তোমার মানে চিন্তা ভাবনা কি থাকবে? তুমি কি অনেক বেশি দাম, এই এতগুলো দাম দিয়ে তুমি এতটুকু পণ্য নিবা? এখানে ধরো আমি বললাম কি 2 একক, এখানে বললাম 8 একক। তো তোমার টার্গেট কি, এই যে এখানে ধরো আমি দিলাম কি 10 টাকা, তুমি 10 টাকায় 2টা পণ্য নিবা, 2 একক পণ্য নিবা, নাকি এই পয়েন্টে 2 টাকায় 8 একক পণ্য নিবা? তুমি বলো তোমার টার্গেটটা কি থাকবে, বলো দেখি। অবশ্যই ভাইয়া আমি কম টাকায় বেশি পণ্য নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমাকে কি দিয়ে দিল, চাইলেই কি দিয়ে দিবে? দিবে না। কারণ কি, আমরা বিক্রেতা, আমি যে আছি, আমার টার্গেট কি এখন বলো? আমার টার্গেট হচ্ছে আমি কিভাবে কম টাকায় বেশি পণ্য বিক্রি করতে পারবো, নাকি না? আমাদের টার্গেট হচ্ছে আমি কিভাবে বেশি টাকায় কম পণ্য বিক্রয় করতে পারবো, তাহলে আমার কি লাভ, অনেক বেশি লাভ, ঠিক আছে? সবাই লাভের কথা চিন্তা করে। একটা কথা মাথায় রাখবা, কেউ কখনো অন্যের ক্ষতি না করে নিজের উপকার করতে পারে না, নিজের উন্নতি করতে পারে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমার উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, মানে অন্য কারোরটা ক্ষতি হচ্ছে, অবশ্যই অবশ্যই হইতে হবে, এটাই নিয়ম, ঠিক আছে? মাথা থাকবে? আচ্ছা, তাহলে আমার টার্গেট হচ্ছে এই পয়েন্টটা বিক্রয় করা তোমাকে, ঠিক আছে? আমার টার্গেট ধরো আমি বললাম এ, আমার টার্গেট এ বিন্দুতে আমি তোমাকে মানে বেশি টাকায় কম পণ্য বিক্রয় করব, বেশি টাকায় এই যে এই পয়েন্টটা বিক্রি করব তোমাকে। বোঝা গেছে? বুঝতে পারছো? এই পয়েন্ট সেমই বুঝাচ্ছে, 2 এককে বুঝাচ্ছে। তো আমার টার্গেট এই পয়েন্টে বিক্রি করা, কারণ আমি দামটা বেশি রাখার চেষ্টা করব, তাই তো? তাহলে আমি এ বিন্দুতে তোমাকে কি করার চেষ্টা করব, 2 একক দেওয়ার চেষ্টা করব। তুমি কি চাইবা, তুমি চাইবা 2 টাকায় কিভাবে 8 একক নেওয়া যায়। সো বিষয়টা কি দাঁড়াইলো, তোমার টার্গেট কম টাকায় বেশি পণ্য নেওয়া, আমার টার্গেট বেশি টাকায় কম পণ্য দেওয়া, তাই না? আচ্ছা, তেমন করে কি আমাদের বাজার হবে, ক্রয় বিক্রয় হবে? দ্রব্যটা তো অবিকৃত থেকে যাবে। সো দ্রব্যটা অবিকৃত থাকা মানে কি, আমাদের সম্পদ নষ্ট হওয়া। আর আমাদের কি সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে হবে অর্থনীতিতে, কারণ কি আমাদের সম্পদ সীমিত, চাহিদা অসীম, এগুলো আমরা পড়ে আসছি। তো এই বিষয়গুলো দেখো রিলেট করতে পারতেছি আমরা। তো এখন দেখো বিক্রয় হচ্ছে না, তাই তোমাকে কি করতে হবে, দামটা একটু বাড়াইতে হবে। ইস, লস হয়ে গেল, তাই না? কিন্তু না, লস না, তুমি কিন্তু আসলে এখনো যোগ্য দামটা দেওনি। তুমি বলতেছো কি যে আচ্ছা আমি আরেকটু দাম বাড়াই দিব নি, আমাকে এই পয়েন্টে দিয়ে দেন। আমি বলবো কি, না এটা তো আমার লস হবে, আমি একটু কমাচ্ছি, সমস্যা নেই, আমাকে এই পয়েন্টে, মানে আমি একটু দাম কম বললাম যে 8 টাকায় আমাকে দিয়ে দেন, 8 টাকায় বিক্রি করবো, নিলে নেন নাহলে নাই, এরকম বিষয়টা। তো তুমি বলতেছো কি, না আমাকে 4 টাকায় দেন, 4 টাকা হলে আমি নিব। বিষয়টা এরকম একটা তর্ক বিতর্ক হচ্ছে। তো এই পর্যায়ে একটা পর্যায়ে আসে কি হবে, যে আপনি একটু বাড়ান, আমি বলবো আপনি একটু বাড়ান, তুমি বলবো কি আপনি একটু কমান, আমরা ব্যালেন্সে আসি। এই যে ব্যালেন্স কথা চলে আসছে না? তো এইটাই হচ্ছে আমাদের এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা দেখতেছো না, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তার মানে কি দাঁড়ালো, এটা এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। কি বিন্দু? ভারসাম্য বিন্দু। বোঝা গেছে? তাহলে ভারসাম্য বিন্দুতে এসে আমাদের ধরো দ্রব্যটার দাম কি ছিল, 6 টাকা। তাহলে আমি 6 টাকা, এখানে একটা স্টার চিহ্ন দিব অবশ্যই, যেটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে, মানে ভারসাম্য বিন্দু হবে, সেখানে একটা স্টার চিহ্ন থাকবে। সেই তোমার যে দ্রব্যের এককটা থাকবে সেখানেও কি হবে, ধরলাম এখানে আমার 6 একক, ঠিক আছে? তো আমি 6 টাকায় 6 একক দ্রব্য ক্রয় করতে রাজি, মানে আমি বিক্রয় করতে রাজি।
তাহলে এই যে আমরা একটা ভারসাম্য চলে আসলো না, ব্যালেন্সে চলে আসলো না, এই ব্যালেন্সটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ, এটাই আমাদের ভারসাম্য অবস্থা। বোঝা গেছে? তো এই জিনিসটার উপরের অংশটুকু হচ্ছে সারপ্লাস। কি বললাম? সারপ্লাস। সারপ্লাস মানে কি? অতিরিক্ত, বেশি। আর এই নিচের অংশটুকুকে বলা হয়ে থাকে শর্টেজ। কি বলা হয়ে থাকে? শর্টেজ। মানে এখানে আমাদের কি ঘাটতি আছে। ঠিক আছে? তো এইখানে আর কিছুই নেই। আমাদের বাজার অধ্যায়ের যে আমাদের চিত্রটা, এটা আমাদের বেসিকটা পুরোপুরি ক্লিয়ার। বোঝা গেছে? যদি আবার না বোঝো, সুন্দর মতো একটু রিওয়াইন্ড করে দেখে নিবা। যেহেতু রেকর্ড ক্লাস, সেহেতু আমি আর করাচ্ছি না। ঠিক আছে? যদি তারপর সমস্যা হয় তোমরা আমাকে বলতে পারো, ক্লাসটা করার পরে তোমরা কমেন্ট করতে পারো আমাদের পেজে, তাহলে তখন আমি ইনশাল্লাহ আবার শেষ করে দেবো, সমস্যা নেই। তোমাদের জন্য আমরা হাজির, সবসময় হাজির। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো কি দেখবো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখি, আমরা দেখি কোথায় আছে। আচ্ছা, আমাদের প্রথম কথা ছিল কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে আমাদের কি হইতে হবে, কি হইতে হবে? আমাদের এ আর এম আর সমান হইতে হবে। আচ্ছা, আমি শর্তগুলোতে আবার যাই। শর্তগুলোতে গেলে কি হবে? তোমাদের জন্য সুবিধা হবে। এম আর এম সি সমান হবে ভারসাম্য বিন্দুতে। তাহলে আমরা এখন চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকলে তোমাদের জন্য কি হয়ে যাবে? সুবিধা হয়ে যাবে। সবাই খাতা কলম নিয়ে আবার রেডি হও। খাতা কলম ছাড়া কোনো কথা হবে না আমাদের, এইখানেই করে দে। আচ্ছা, অ্যাকচুয়ালি তোমাদের এখন দেখার দরকার নেই, তোমাদের জন্য আবার মাথা ঘুরাবে, বলবে কি আল্লাহ আমার মাথা ঘুরায় কেন? তো এগুলো আমাদের দরকার নেই। আমরা কি দেখবো? আমরা প্রথমে দেখবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো আমি যে কয়টা কথা বলবো, যে দুই একটা কথা বলবো, এই দুই একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, মনে থাকে জানো। কি বললাম? আমি যে কয়টা কথা বলবো এগুলো থেকেই পরীক্ষায় আসবে, এটা শিওর। ঠিক আছে? পরীক্ষা যদি হয়ে থাকে তাহলে এগুলো থেকেই আসবে। সো এগুলোকে মানে অগ্রাহ্য করার কোনো আমাদের কি নাই, ক্ষমতা নাই। তো আমার কথা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রটা কেমন হয় এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? তো প্রথম কথা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে এখানে আমি ধরো আমি এটা তুমি আমার কাছ থেকে আলু বিক্রি করতে মানে আলু ক্রয় করতেছো, আমি আলু বিক্রেতা। তো তুমি বললা কি 1 কেজি, আচ্ছা প্রথম অবস্থায় আমাদের কেজে দর কষাকষি হচ্ছে, আমি বললাম 50 টাকা আলুর কেজি, তুমি বললা কি না 30 টাকা দিব। তো এরকম কথাবার্তা হয়ে পরে দেখা হলো কি যে তর্ক বিতর্কের মাধ্যমে 40 টাকায় ঠিক করা হলো। তাহলে আমাদের ভারসাম্য দাম কত দাঁড়াইলো? 40 টাকা। বোঝা গেছে? কত দাঁড়াইলো? 40 টাকা। এই যে এই বিন্দুতে ধরলাম যে আমাদের দামটা হচ্ছে 40 টাকা। পি রেখা এখানে, আর এখানে আমাদের কিউ রেখা। বোঝা গেছে? তো 40 টাকা। এখন কথা হচ্ছে তুমি ধরো আলু নিবা 2 কেজি, তো তুমি আলু 2 কেজির জন্য কত টাকা দিবা? স্বাভাবিক, এটা নর্মাল যে আমি 40 গুণন 2 মানে 80 টাকা দিব আপনাকে, এটাই তো। তো তুমি কি আমাকে 90 টাকা দিবা? কখনোই না। আমি 81 টাকাও দিব না আপনাকে, 1 টাকাও আমি বেশি দিব না। কেন দেবো? কষ্টে মানে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে উপার্জন করতে হয়েছে, সেই টাকা আমি কেন আপনাকে বেশি দিব? বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। তাহলে তুমি যে যে কয়টা এককই নেও, যত এককই নেও, যত কেজি নেও, তুমি কি করবা? 40 টাকা করে দামটা বাড়াবা। তো প্রত্যেক ক্ষেত্রে কি দামটা সমান থাকতেছে না? তোমার দাম কি 40-ই থাকতেছে না? হ্যাঁ, অবশ্যই থাকতেছে। সেজন্য আমাদের রেখাটা এই যে ভূমি অক্ষ সমান্তরাল হয়ে থাকে। একটু মানে বাঁকা হয়ে গেছে না? তো হাতে আঁকতেছি, একটু বাঁকা হয়ে যাবে, তো এটা একটু কনসিডার করে নিও। তো কি দাঁড়াইলো? তুমি ধরো 1 একক নিচ্ছ, 1 এককের জন্য তুমি 40 টাকা দিচ্ছ, 2 এককের জন্য তুমি 40 80 টাকা দিচ্ছ, 3 এককের জন্য তুমি 3 4 12 120 টাকা দিচ্ছ, 4 এককের জন্য কত দিচ্ছ? 4 4 16 160 টাকা দিচ্ছ। তো তুমি যত এককই নাও, আমি যত এককে বিক্রি করি, তুমি আমাকে 40 টাকা করেই দিবা। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার ভারসাম্য দাম। বোঝা গেছে? বুঝতে পারছো? এখন আমরা দেখব ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কখন ভারসাম্য হয়, ভারসাম্য হয়েছে কিনা এটা আমাদের বের করতে হবে। এরপরে আমাদের মুনাফা হয়েছে নাকি মানে স্বাভাবিক মুনাফা হয়েছে নাকি অস্বাভাবিক মুনাফা হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তো স্বাভাবিক মুনাফা কি ভাইয়া, অস্বাভাবিক মুনাফা কি ভাইয়া, আর ক্ষতি বা কি? ক্ষতি তো আমরা বুঝি যে আমাদের টাকা চলে যাচ্ছে নিজেদের থেকে। তো বাকি দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস বুঝতে হবে। তো সবগুলো আমাদের চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব, এমনকি চিত্রটাই আসবে তোমাদের। তাহলে আমরা দেখি এখানে আমাদের কি কি সমান পেলাম। তাহলে আমরা দেখো তো, ইকুয়াল আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হয়, এটা কিন্তু চিত্রে প্রত্যেকটা চিত্রে দেখবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে। এই যে বরাবর রেখাটা আছে না, এইখানে লেখা থাকবে কি যে পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর। তার মানে এখানে বোঝাচ্ছে কি অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ দুইটাই কিসের সমান? আমাদের দামের সমান। ঠিক আছে? তো আমি দাম রেখা যদি জাস্ট পি দিয়ে দিই, এভারেজ রেভিনিউ লেখাটা নাই, এ আর রেখাটা দেওয়া থাকলো না, তাহলে কি করবা তুমি? তুমি কিন্তু এখানে আটকায় যাবা যে ভাইয়া পরীক্ষাটা ভাইয়া সেই হইতো ভাইয়া, খালি এ আর রেখাটা দেওয়া নাই, আপনি তো এ আর রেখা দিয়ে পড়াইছিলেন যে এ আর রেখা থাকবে, পরীক্ষা তো দেয় নাই স্যার, আমি তো আর পাইলাম মানে ইজি ম্যাথটা পাইলাম না, বা 3 নাম্বার তো চলে গেছে। কিন্তু কি তুমি কিন্তু কি করতে পারো নাই, ধরতে পারো নাই যে এ আর রেখা দেওয়া নাই মানে যে এ আর রেখাটা তারা উল্লেখ করে দেয়নি এমন কিছু না। কারণ কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি রেখা যেইটা,
এ আর রেখায় সেইটা, এম আর রেখায় সেইটা। বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে এখানে আমি পি দিয়ে দিলেও এ আর দেওয়া হয়ে যাচ্ছে, এম আরও দেওয়া হচ্ছে, অথবা এম আর দিয়ে দিলেও পি দেওয়া হচ্ছে, এ আর দেওয়া হচ্ছে, এ আর দিলেও পি দেওয়া হচ্ছে, এম আর দেওয়া হচ্ছে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? হ্যাঁ, ভেজাল নাই এখন। আচ্ছা, তাহলে এটা আমরা প্রমাণ করে দেখি। দাম হচ্ছে 40, এটা আমরা জানি, আমাদের ভারসাম্য দাম 40 টাকা এখানে, ঠিক আছে। আমি এখন নিলাম 5 একক নিছি, তো 5 একক নিলে কত? 40 গুণন 5, 40 গুণন 5 মানে 4 5 20, 200 টাকা। তো এভারেজে কত দাঁড়ায়? এভারেজ আমরা কিভাবে বের করে থাকি? আমরা সূত্র কি জানি না? হ্যাঁ ভাই, আমরা সূত্র জানি। আমরা টোটাল রেভিনিউ কিভাবে বের করি? টিআর কিভাবে বের করি? টিআর বের করি এভারেজ রেভিনিউ গুণন কিউ। সো এখানে আমরা কিউ জানি, এটা হচ্ছে আমার 5 একক কিউ, 40 হচ্ছে আমাদের টাকা। তো আমরা ধরো 40 আমরা জানি না, 40টা আমরা বের করব। তো 200 টাকা আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ টিআর, মানে আমরা 200 টাকা খরচ করছি অথবা আয় করছি, যেটাই করি। তো টিআরও যে কথা, টি সিউ সেই কথাই। তো দেখো, তো এখন তাহলে আমাদের কি করতে হবে? আমরা টিআরটা জানি 200, কিউ জানি 500। তাহলে আমরা যখন এআর বের করব, আমরা কি করব জানো? টিআর রেখাকে কিউ দিয়ে ভাগ দিব, কিউ দিয়ে ভাগ দিব। তো টিআর রেখাকে কিউ দিয়ে ভাগ দেওয়া মানে কি? দেখো তো, টিআর দাঁড়াইলো 200 আর কিউ হচ্ছে 5, তাহলে কত হয়? 40। তার মানে আমার এআর রেখার দাম, এআর এর মান কত আসতেছে? 40 আসতেছে। আমার পিও ছিল 40। এখন এমসি কিভাবে 40 হলো এটা আমরা দেখাচ্ছি। দেখো এমসি কিভাবে 40 হয় সেটা দেখো। তো এমসি কিভাবে বের করে? মার্জিনাল রেভিনিউ যদি বের করি, তাহলে আমাকে টিআর, যদি মার্জিনাল রেভিনিউ 1 বের করি, তাহলে আমার টিআর 2 মাইনাস টিআর 1 বের করতে হবে। তাহলে টিআর 2 কীভাবে বের করবো? মানে 2 এককেরটা বের করতে হবে। সো 2 এককটা হচ্ছে 40 গুণন 2, 80 টাকা। 80 বিয়োগ প্রথম এককটা কত ছিল? 40। এইভাবে দেখো 40 আসে। পরেরটা যদি তুমি বের করো 120 বিয়োগ 80, তারপরটা যদি বের করো 160 বিয়োগ 120, তো প্রত্যেকটা ক্ষেত্রে কি আসতেছে? 40 টাকা করে আসতেছে না? তাহলে কি দাঁড়ালো? এটা যে প্রুফ করলাম আমরা যে পি ইকুয়াল এআর ইকুয়াল এম আর হবেই হবে। কোথায় হবে এটা? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো এমআর আর এমসি রেখা। কোন রেখা ভাইয়া? এমআর আর এমসি রেখা। আচ্ছা দেখো, তাহলে আবার এখান থেকে দেখব যে কি রেখা? এটা হচ্ছে আমার এসি রেখা, এসি রেখা। এটা হচ্ছে আমার এমসি রেখা, এমসি রেখা। এটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে আসছি না ভাইয়া? তৃতীয় অধ্যায়ে কি পড়ছি? যে এসি রেখা এমসি রেখা কিভাবে ছেদ করবে? এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা এসি রেখাকে ছেদ করবে। তার মানে কি দাঁড়ালো? আবার আমরা এখন আমরা তো এমনি আঁকলাম, এখন আমরা আবার আঁকবো যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে? তো বিষয়টা দাঁড়াচ্ছে এইরকম যে এটা আমার এসি রেখা দেওয়া আছে, এভারেজ কস্ট রেখা। কি রেখা? এভারেজ কস্ট, মানে গড় ব্যয় রেখা। তার সর্বনিম্ন বিন্দু কোনটা? এইটা দেখতে হবে, এই বিন্দুটা। অবশ্যই সেইটা দিয়ে কি হবে? এমসি রেখাটা তাকে ছেদ করে উপরে উঠে যাবে। তো প্রথম অবস্থায় কি দেখতেছি? এটা তৃতীয় অধ্যায় কিন্তু ব্যাখ্যা করাই আছে যে এমসি রেখা এসি রেখা এমসি রেখার উপরে, এসি রেখাটা উপরে না, এমসি রেখা থেকে উপরে। এরপরে যখন ছেদ করলো তখন দুইটাই সমান সমান। এরপরে এসি রেখাটা নিচ দিয়ে গেছে, এমসি রেখাটা উপরে উঠে গেছে। তার মানে ছেদ করার পূর্ব মুহূর্তে এমসি রেখার ঢাল এসি রেখা থেকে কম, মানে এসি রেখার ঢালটা বেশি ছেদ করার পূর্বে, এসি বড় এমসি থেকে। এরপরে যখন ছেদ করলো তখন এসি আর এমসি সমান হয়ে গেল। তো এরপর যখন ছেদের পর এই পাশে আসলো তখন এসি থেকে এমসিটা ঢালটা বড় হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের? আচ্ছা, তখন কথা হচ্ছে শর্তের জন্য কি এই দুটো সমান হতে হবে? এই দুটো সমান হতে হবে না ভাইয়া? কোন দুটো সমান হতে হবে আমরা একটু দেখে ফেলি। তোমাদের শর্তগুলো তুলে নিতে বলছিলাম না? বলছি কি না? তো শর্তগুলো কই ছিল দেখি, আমরা আরেকবার দেখে আসবো তোমাদের সুবিধার্থে। যে এমআর আর এমসি সমান হতে হবে, মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট সমান হতে হবে। এমসি আর এসি সমান হতে হবে এটা কিন্তু না, এমআর আর এমসি সমান হতে হবে। বুঝতে পারছো? এটা সমান হইলে তখনই আমরা কি করতে পারবো? ভারসাম্য। আমরা চিত্রটা কিন্তু সুন্দর করে আঁকবো, সেটা তোমাদেরকে দেখতে হবে। তো তোমার এই দুটো জিনিস মাথায় রাখো, এমআর আর এমসি সমান হবে। আর এরপরে কি? এমসি রেখাটা এমআর রেখার থেকে বড় হবে। এখানে এমসি আর এমআর এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এখানে চলে যাই, আবার এখানে আমরা ভারসাম্যটা আঁকবো। আচ্ছা, আমরা এখানে আঁকি। তো দেখো,
আমাদের কি কি শর্ত ছিল যে এমআর এমসি সমান হবে, তাই তো? এমআর আর কি এমসি সমান হবে, আর কি এমসি রেখার ঢালটা বড় হবে নাকি ছোট হবে আমরা আরেকবার দেখে আসবো, ক্লিয়ার করে আসবো, এটা যেন আর সমস্যা না হয়। বারবার বলতেছি, এটা লিখে নিতে পারো, এমআর আর এমসি সমান হবে, এটা আমরা শিওর, তাই না? এরপর আমাদের যে ভারসাম্য শর্তটা রয়েছে, দেখো এমসি রেখার ঢালটা বড় হবে, এমসি রেখাটা তার মানে ঢালু হবে বেশি এমআর রেখা থেকে। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমরা এটা আঁকবো, এখন সুন্দর করে চিত্রটা আঁকবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো যে কিভাবে ভাইয়া আঁকলাম, ছবির চিত্রটা আঁকলাম। আচ্ছা, তাহলে এখন দেখো, মানে লেখা তো এখানে পিডিএফ করতেছি তো আমরা, তাই স্পেসটা একটু কম পাচ্ছি। দেখো, তাহলে আমার দুইটা জিনিস হচ্ছে এমআর এমসি সমান হবে, আর এখানে ছেদ করার পরে এমসি রেখার ঢালটা এমআর রেখা থেকে বড় হবে। এই দুটো জিনিস যদি মেলে, তাহলে এখানে আমাদের কি হয়েছে, ভারসাম্য হয়েছে। সো আমরা চিত্র দেখব। এই যে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে কিউ। এখানে আমাদের কি বললাম, একটা ব্যালেন্স থাকবে না, সোজা যে রেখাটা আছে এটার নাম কি, পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর। বিষয়টা ক্লিয়ার তোমাদের? এখন এতটুকু আমাদের একদমই ক্লিয়ার। এরপর আমরা এম আর রেখা আর এমসি রেখা দেখছি, এসি রেখাও দেখছি। সো আমি বললাম কি যে আমার এসি রেখাটা এদিক দিয়ে গেছে, এসি রেখাটা এদিক দিয়ে গেছে, আর আমার এমসি রেখাটা এদিক দিয়ে গেছে। এসি রেখা এমসি রেখা এদের দুইটার মধ্যেও কিন্তু শর্ত আছে, কি যে এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা এসি রেখাকে ছেদ করে উপরে উঠে যাবে। তো আমাদের এই শর্তটা আমাদের ক্লিয়ার, এইটুকু শর্তও ক্লিয়ার। এখন দেখবো ভারসাম্য শর্ত কি বলছে, এম আর ইকুয়াল এমসি হইতে হবে। সো এম আর আর এমসি কোথায় সমান হবে বলো দেখি, যেইখানে তারা ছেদ করবে। কোথায় ছেদ করছে ভাইয়া? এমসি রেখা এইটা, এমআর রেখা এই যে, এখানে যদি আমি এমআর রেখাটা মুছে দিতাম তোমার পুরো মাথা গুলে যেত। এমনকি যখন আমি স্টুডেন্ট ছিলাম আমারও এরকম গুলে যেত, যে আমি তো এমআর রেখা দেখি না, আমি কেমনে বুঝবো কোথায় আছে। কিন্তু এই যে কোথায় আছে, এখানে এমআর ইকুয়াল এ আর ইকুয়াল পি সমান হয়। তাহলে এই যে বিন্দুটা দেখতেছো না, এই বিন্দুটা দেখতেছো না, এই বিন্দুটা হচ্ছে আমার, এই যে এই বিন্দুটা, ধর এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, সরি আমরা এ দিব না, আমরা এখানে ই বলবো। তাহলে আমরা বুঝবো যে এখানে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা আমাদের ই বিন্দু। ঠিক আছে, কি বিন্দু? ই বিন্দু। এটা বরাবর আমি একটা সোজা দাগ দিয়ে দিব। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ভারসাম্য দাম, ধরলাম 40 টাকা ভারসাম্য দাম, আর পরিমাণ 3 একক ধরে নিলাম। এখানে এখন ধরে নিচ্ছি, তোমাদের চিত্রে দেওয়া থাকতে পারে। তো এই যে আমরা কি পাইলাম, এটা ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ পাইছি। এখন আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এটা আমরা কিভাবে বের করব? তুমি এই রেখাটাকে বরাবর উপরে সোজা তুলে দিবা, এই যে সোজা বরাবর তুলে দিলাম। তো রেখাটা এখন আমরা কিন্তু এতটুকু আমরা বুঝতে পারছি, ক্লিয়ার। এই জায়গাটুকু এখন আমরা কেন করলাম এটা আমরা দেখতেছি। এসি রেখা এখানে আছে না, আমরা কি জানি না যে আমাদের টোটাল কস্ট আমাদের বের করতে হবে। টোটাল কস্ট সমান সমান কি, এসি গুণন কিউ। এখন কিন্তু আমার এমসি নিয়ে আর কাজ নাই, আমি এখন এসিকে নিব। সো এসি গুণন কিউ না, তো আমরা কিউ তো জানি যে 3 একক জানি, আমাদের এসি কত আমরা জানি, অবশ্যই এসি জানতে হবে। সো এসিটা কোথায়, এই যে এসি রেখা, এসি রেখাটা এই রেখাটা, তো এই রেখা বরাবর যেখানে ছেদ করছে ততটুকু পরিমাণ দামই তো নির্ধারণ করা হয়েছে। তাহলে এই বরাবরটা সোজা দিলাম। এখন দেখো, ধরো দাম বললাম এখানে আমাদের 45 টাকা, তার মানে 40 টাকা আমাদের কি হয়েছে এ আর এখানে। এখন আমরা বের করব, কীভাবে বের করবো সেটা দেখো। তো এই যে আমরা টোটাল কস্টটা বের করে ফেলি। তো টোটাল কস্ট কীভাবে বের করলাম, এসি বরাবর এইখানে 3 একক ছেদ করছে। আমার রেখাটা আমি কিভাবে লিখছি বুঝতে পারছো তো, তাই না? এটা নিয়ে তোমাদের আমি একটা শর্ট ভিডিও দেবো দরকার হলে, যদি ক্লিয়ার হয়ে যায় যেন। আরও দরকার হলে যদি কোথাও সমস্যা আমাকে বলবা, আর যদি বুঝতে অসুবিধা হয় রিওয়াইন্ড তো করতেই পারতেছো, সমস্যা কি। তাহলে এসির সাথে আমার কিউ গুণন করলে টোটাল কস্টটা চলে আসতেছে। আমাদের যে আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কীভাবে বের করবো, মোট ব্যয় থেকে মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিব, মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিব, তাই না? আচ্ছা, তাহলে আমার টোটাল কস্ট কী দাঁড়াইলো, এসি বরাবর এখানে 3 একক আর দাম 45, তাহলে 45 গুণন 3, তাহলে 3 45 কত হয়, 3 4 বার 120, 3 5 15, 135 টাকা। তার মানে তোমার খরচ হয়েছে কত বলো, খরচ হয়েছে 135 টাকা। লিখে ফেলো 135 টাকা, কারণ আমি মুছে দিব পরে সমস্যা হয়ে যাবে। তাহলে খরচ 135 টাকা, আমার আয় কত হয়েছে এটা তো আমাকে দেখতে হবে। তো আয় কিভাবে দেখবো, আয় মানে হচ্ছে আমার মোট আয়, তো টি আর। তো টি আর কীভাবে বের করে, এ আর গুণন কিউ। এগুলোতে এমন কোনো আহামরি সূত্র না যে তোমাকে সেই রকম কঠিন মানে মাথায় চাপ দিয়ে মুখস্থ হচ্ছে এমন কিছু না। তো এটা বের করতে গেলে কীভাবে বের করবো,
এআর কোথায় দেখো তো, এই যে ভাইয়া এআর, এই যে এআর, এআর রেখা কোনটা, এইটা এআর রেখা। সো এই রেখা কোন দামকে নির্দেশ করতেছে, 40কে নির্দেশ করতেছে। সো 40, আর আমার পরিমাণ তো এই যে 3 দেওয়াই আছে, একটাই রেখা আছে 3, তাহলে 40 গুণন 3 120। এখন কথা হচ্ছে আমার আয় হইল কত 120, আমার ব্যয় হইল কত 135, 135। তাহলে এখানে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা আমি কীভাবে বুঝবো? এটা বের করবা কীভাবে জানো? এটা বের করবা, দেখো এটা বের করার জন্য তোমাকে যা লিখতে হবে তা হচ্ছে পাই। পাই মানে হচ্ছে আমার মুনাফা। তো মুনাফা কীভাবে বের করবো? টি আর থেকে টিসিকে বাদ দিব, আমি আয় থেকে আমার ব্যয়কে বাদ দিব। সব সময় আয় থেকে ব্যয়কে বাদ দিব, ব্যয় থেকে আয়কে বাদ দেয় না। আমি আগে আমি কতটুকু আয় করছি সেটার উপর ডিপেন্ড করবে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, বোঝা গেছে? তাহলে আমি আয় থেকে ব্যয়কে বাদ দিলে আমার আয় হয়েছে 120 টাকা, আমার ব্যয় হয়েছে 135 টাকা। তো আসতেছে কত? -15। ঠিক আছে, তুমি লেখার সময় লিখবা -15 টাকা অ্যান্সার যখন লিখছো, বাট এটা যখন উত্তরে লিখবা তুমি কি লিখবা জানো? তুমি লিখবা আমার ক্ষতি হয়েছে, আমার ক্ষতি হয়েছে -15 টাকা, অবশ্যই না, ক্ষতি হয়েছে 15 টাকা। তাহলে আমার ক্ষতি কত? ক্ষতি কথাটাই নেগেটিভ, সো নেগেটিভ নেগেটিভ করা যাবে না, কারণ নেগেটিভ নেগেটিভ করলে সেটা পজিটিভ হয়ে যায়। তো আমার ক্ষতি হয়েছে 15 টাকা, বোঝা গেছে? বাট অ্যান্সারটা যখন এমনি লিখতেছো তখন তুমি -15 লিখতেই পারো, যে আমি দেখাচ্ছি যে আমার মাইনাস আসছে, মানে আমার ক্ষতি হয়ে গেছে। সো এই যে ক্ষতি কথাটা নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে আমি ক্ষতি কীভাবে হয়ে থাকে আমরা এটা বুঝতে পারছি। এই 3টা চিত্রই আমরা চিত্রের মাধ্যমে আমরা ক্লিয়ার করে ফেলবো যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, নাকি মানে নর্মালি আছে, মানে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, নাকি ক্ষতি, বুঝা গেছে? এখন আমরা সেটা দেখবো, চলো। আচ্ছা, তাহলে আমাদের লাভ মানে আমরা এটা দেখলাম যে ভারসাম্য দামটা কীভাবে বের করতে হয়, সেইখান থেকে আমরা কিভাবে কি করে আমরা টোটাল রেভিনিউ বের করলাম, টোটাল কস্ট বের করলাম, করে আমরা পাই ইকুয়াল টি আর মাইনাস টিসি করছি, সবগুলোই করে ফেলছি, তাই না? তাহলে এখন আমরা দেখব আমাদের কি দেখলাম, আমরা বাজার ভারসাম্য দাম কীভাবে নির্ধারণ করা হয় সেটা আমরা দেখছি। এরপর আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর হয় এটা দেখছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে ভারসাম্য দাম নির্ধারণ করা হয় এটাও আমরা দেখছি, যে এমআর ইকুয়াল এমসি হবে এবং এমসি রেখার ঢালটা এমআর রেখা থেকে বেশি হবে, সেটা তো আমরা দেখতেই পারছি, তাই না? তাহলে এখন আমরা দেখব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কখন অস্বাভাবিক মুনাফা হয়, কখন স্বাভাবিক মুনাফা হয়, আর কখন ক্ষতি হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 3 ধরনের অবস্থাই হইতে পারে। কি কি হতে পারে? আমি যে কথাগুলো বললাম এগুলোই হতে পারে, যে অস্বাভাবিক, স্বাভাবিক আর কি ক্ষতি, ঠিক আছে? অস্বাভাবিক, স্বাভাবিক আর ক্ষতি। এখন কথা হচ্ছে অস্বাভাবিক মুনাফাটা কি, স্বাভাবিক মুনাফাটা কি, আর ক্ষতিটা কি? তো ক্ষতি তো আমরা একটু আগে দেখেই ফেললাম যে আমার ক্ষতি মানে কি, আমার আয়ের থেকে ব্যয়টা বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্ষতিটা আমরা ক্লিয়ার হয়ে গেছে, আমরা তাও চিত্র দেখবো, আবার সমস্যা নাই, কিভাবে চিত্রটা বের করা হয়। আর অস্বাভাবিক মুনাফাটা কি এটা আমরা এখন একটু বলি, ঠিক আছে? এই জিনিসটা আমরা অনেকেই জানি না, বাট এমনি পড়ে থাকি। অস্বাভাবিক মুনাফাটা হচ্ছে কি জানো, যে পাই ইকুয়াল একটা মান আসবে, ধরো একটা মান দিলাম যে এক্স, মানটা 0 থেকে বড় হবে। এটা খুবই কঠিন লাগতেছে না কথাটা? হ্যাঁ কঠিন লাগতেছে, তোমার জন্য আরও সহজ করতেছি, যে পাইয়ের মান যদি 0 থেকে বেশি আসে, 1 টাকাও আসে, ঠিক আছে, 1, 2, 100, 500, 1000, 10,000, 1 লাখ, যেটাই আসুক, মানে 0 থেকে বড় হইলেই সেটা হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা। এখন কথা হচ্ছে ভাই অস্বাভাবিক কেমনে হইলো, 1 টাকা কি কোনো লাভ হইলো? এটা কোনো লাভের মধ্যে পড়ে? এটা বলতেই পারো তোমরা, ঠিক আছে? তা আমি আমার ম্যামকে জিজ্ঞাসা করছিলাম যে ম্যাম আমি 5 টাকা লাভ করলাম, এটা তো আমার কোনো লাভের মধ্যেই পড়লো না, এটা আমার কি লাভ হয়েছে এমন, তাহলে এখানে আমি অস্বাভাবিক কেমন করে হইলো? তো অস্বাভাবিক কেমন করে হলো সেটা আমি এখন বলতেছি তোমাকে। সেটা হচ্ছে, ধরো তুমি একটা দোকান দিছো, আমাকে ম্যাম যে উদাহরণটা দিয়েছিল আমি সেই উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, যে তুমি একটা ফুচকার দোকান দিছো, হ্যাঁ ভবিষ্যতে মনে হয় আমাকে ফুচকার দোকানই দিতে হবে, ঠিক আছে? তো ফুচকার দোকান দিছো, ফুচকার দোকানে তুমি নিজে একজন কাজ করতেছো, তুমি মালিক, তুমি তো অবশ্যই মালিক, তাই না? তুমি যেহেতু দোকানটা দিছো মালিক, কিন্তু তুমি কি করতেছো? ফুচকা বিক্রি করতেছো, তার তোমাকে আমি কি কর্মচারী হিসেবে ধরতে পারি না? তুমি একজন কর্মচারী। হ্যাঁ ভাইয়া, কারণ আমি তো বিক্রি করতেছি, আমি ফুচকা বানাচ্ছি, আমি বিক্রি করতেছি, দিন শেষে টাকাটা আমি নিচ্ছি। এখন মাস শেষে তোমার ইনকাম হয়েছে ধরলাম 20,000 টাকা। কত হলো? 20,000 টাকা। তো 20,000 টাকা তুমি ক্ষতি হোক আর লাভ হোক এটা আমার কথা না, এটা পরের কথা। তো 20,000 টাকা যে হয়েছে, তুমি ধরো যখন তুমি ফুচকাটা কি করছো? বিক্রি করছো। ফুচকাটা কি করছো? বিক্রি করছো, তখন তুমি 20,000 টাকা পাইছো। আর তোমার ফুচকাটা বানাইতে তোমার খরচই হয়েছে 20,000 টাকা।
কত হলো 20,000। তোমার খরচও কত? আচ্ছা আমি লিখে তোমাদের এখানে লিখে দিই যে খরচ 20,000, ইনকামও 20,000, মানে আয়ও 20,000, খরচ 20,000। তাহলে কি দাঁড়াইলো? তুমি এই 20,000টা হচ্ছে তোমার টোটাল রেভিনিউ, এটা হচ্ছে তোমার টোটাল কস্ট। তো আমি পাই সমান সমান কত পাচ্ছি? তাহলে পাই সমান সমান কত পাচ্ছি বলো দেখি? পাই সমান সমান পাচ্ছি 0। 20,000 বিয়োগ 20,000 কত হয়? 0 হয়। তো 0 হইলে এখানে আমার কি হচ্ছে? স্বাভাবিক মুনাফা। কিন্তু আমার কথা কি ছিল? অস্বাভাবিক কখন হয়, তাই তো? তো অস্বাভাবিক কখন হয় সেটা আমরা এখন দেখব। দেখো, তাহলে অস্বাভাবিক হতে গেলে কি বলছি? 1 টাকাও হতে হবে। তো তোমার খরচ ধরো 20,000 পড়ছে, তোমার কত? তোমার খরচ পড়ছে 20,000, তোমার আয় হয়েছে টিআর হয়েছে ধরলাম 22,000 টাকা। 22,000 টাকা, ঠিক আছে? তাহলে তোমার পাই সমান সমান কত আসতেছে ভাইয়া? 2,000 টাকা, যেটা লাভ নির্দেশ করতেছে। কি নির্দেশ করতেছে? লাভ নির্দেশ করতেছে, মানে আমার লাভ হয়েছে। এটাকে আমরা বলে থাকি অস্বাভাবিক মুনাফা। এখন অস্বাভাবিক কেন হইল? কথা হলো এটা, তো তুমি একজন মালিক দোকানের, বোঝা গেছে? তুমি মালিক, তুমি 20,000 টাকা খরচ করে ফুচকা বিক্রয় করে আয় করছো 22,000 টাকা, তাই না? তোমার লাভ হয়েছে 2,000 টাকা। এখন কথা হচ্ছে, তুমি দোকানে যদি তুমি নিজে মালিক না হয়ে, মানে মালিক যদি তুমি কাজ না করতা, তুমি মালিক ঠিক আছে, মালিকরা তো সবসময় কাজ করে না, তো তুমি সেখানে একটা কর্মচারী রাখতে হতো না? কর্মচারী রাখতে হতো কিনা বলো? তো কর্মচারীর রোলটা তুমিই প্লে করতেছো। কিন্তু তুমি যদি কর্মচারী না হইতা, তাহলে একজন অবশ্যই কর্মচারী রাখতে হইতো, তাকে মাসে সেটা টাকা দিতে হইতো। মাসে সেটা টাকা দিতে হতো না? ধরো 5,000 টাকা, মাসে তাকে 5,000 টাকা দিতেই হইতো, তারও তো সংসার আছে। সো 5,000 টাকা তোমাকে দিতে হইতো, সে 5,000 টাকাটি তোমার বেঁচে যাচ্ছে না? সে টাকাটা কি তুমি নিজে নিচ্ছ না? নিচ্ছ কি না বলো? এখন বুঝতে পারছো তোমার লাভটা কতখানি হয়েছে? তোমার একজন কর্মচারী বেতন তুমি নিজেই রাখতেছো, সো সেই টাকাটা তোমার জন্য কি লাভ। বোঝা গেছে? এই জন্য এটাকে কি বলা হয়ে থাকে? অস্বাভাবিক বলা হয়ে থাকে। কত বলা হয়ে থাকে? কি বলা হয়ে থাকে? অস্বাভাবিক। এখন দেখো, তোমার 2,000 টাকা মুনাফা আপাত দৃষ্টিতে লাগতেছিল, আপাতত দৃষ্টিতে কত লাগতেছিল? 2,000, কিন্তু প্রকৃতপক্ষে তুমি কত টাকা পাইছো? 5,000-এর সাথে 2,000 অ্যাড, মানে তোমার লাভ হয়েছে 7,000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের অস্বাভাবিক গেল, স্বাভাবিক গেল, ক্ষতিও গেল। তো আমরা শর্তগুলো একবার একটু লিখে ফেলি। শর্তগুলো কেমন হবে? একটা হবে পাই সমান সমান, মানে মুনাফা সমান সমান 0 হবে স্বাভাবিকের ক্ষেত্রে। পাই সমান সমান 0 থেকে একটু বড় হবে, মান তোমার 0 থেকে কি হবে? একটা এক্স মান, এটা কি হবে? 0 থেকে অবশ্যই বড় হবে। আরেকটা মান হবে, সে পাই মানটা হবে 0 থেকে ছোট, মানে নেগেটিভ। এই মানটা হবে ঋণাত্মক। কি মান হবে? ঋণাত্মক। আর একটা হবে ধনাত্মক, আর একটা হবে 0। ঠিক আছে? বোঝা গেছে? তো এই হলো আমাদের শর্তগুলো। এখন আমরা চিত্রের মাধ্যমে ইজি করে দিব তোমাদের জন্য, যাতে তোমাদের কি হয়? সুবিধা হয়, আঁকতে সুবিধা হয়ে থাকে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা পরে দেখবো, আমরা আগে পূর্ণ প্রতিযোগিতার চিত্রগুলো দেখি। এই যেখানে চিত্রগুলো দেওয়াই আছে, বাট আমরা এইভাবে দেখবো না, আমরা একে একে দেখবো, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। আমি আঁকলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটু দাঁড়াও। তো কখন লাভ হবে, কখন ক্ষতি হবে, সেটা আমরা দেখবো না। তো এটা দেখার উপায়টা কি? আমি আবার চিত্রগুলো শুরু থেকে আঁকবো, যাতে তোমাদের সুবিধা হয়। শুরুতে আমি কি করব? এই চতুর্ভাগের এই প্রথম ভাগটা নিলাম, যেটাতে মান কি কি থাকে। আমি কিন্তু বেসিক থেকে আবার ধরছি, পজিটিভ থাকে। ঠিক আছে? আমার এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। আমি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ বরাবর আমি দামটাকে রাখবো। এক্স অক্ষ বরাবর সবসময় কি রাখবো? পরিমাণটাকে রাখবো এখানে, কিউ, অর্থাৎ কোয়ান্টিটি রাখলাম। এখন আমি কি, এটা তো 0 বিন্দু, এটা আমরা জানি। পি গেল, কিউ গেল। আমি বললাম না যেটা 40 টাকা দাম নির্ধারণ করলাম, তো দামটা কি তুমি যে কয়টা এককই নাও সব সমান সমান থাকবে না? হ্যাঁ ভাইয়া, অবশ্যই সমান সমান থাকবে। তাহলে আমার এই দেখো, 1 একক নিলেও 40 টাকা দিচ্ছি, 2 একক নিলেও 40 টাকা দিচ্ছি, 3 একক নিলে 40 টাকা দিচ্ছি। মোট টাকাটা তো বাড়তেছে, বাট প্রান্তিকটা কি হচ্ছে? সমান হচ্ছে না, অ্যাভারেজটাও সমান থাকতেছে। তাই আমার যে দামটা নির্ধারণ করা হয়েছে পি 40 টাকা, সেই 40 টাকাটা কি? সেই 40 টাকাটাই কিন্তু এআর এর সমান, সেই 40 টাকাটাই আবার এমআর এর সমান। বোঝা গেছে? তাহলে পি ইকুয়াল যে 40টা আছে, এই 40টা হচ্ছে আমার এআর, এটাই হচ্ছে আমার এমআর। বোঝা গেছে? এতটুকু আমরা বুঝতে পারছি। আমরা শর্ত কি পড়ছিলাম? যে এমআর আর এমসি সমান হবে, এমসি রেখার ঢালটা এমআর রেখার ঢাল থেকে বড় হবে। এটা প্রয়োজনীয় শর্ত, এটা পর্যাপ্ত শর্ত। ঠিক আছে? তাহলে এমআর এমসি সমান হবে, যেখানে এমআর আর এমসি কে ছেদ করবে সেটা হচ্ছে আমার সমান। তো আমরা আরেকটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে, সেটা হচ্ছে এমন ছিল কিছুটা। দেখো,
সেটা হচ্ছে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি ছেদ করবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, বোঝা গেছে? অ্যাপ্লাই করতে হবে। সো আমরা দেখি, তাহলে আমার ধরো আমার এসি রেখাটা এবার এই দিক দিয়ে গেছে, আমরা একটু উপর দিয়ে দেখছিলাম না? আচ্ছা, আমরা এটা কিসের ক্ষেত্রে দেখতেছি আমরা এটা জানি না, আমরা দেখবো। এরপর তোমাদেরকে হ্যাক টাইপের বলতে পারো যে শর্টকাট টেকনিকটাও শেখাই দিব। তো আমার এসি রেখাটা ধরো আমার এদিক দিয়ে গেছে, তো এসি রেখার সর্বনিম্ন বিন্দু কোনটা? এইটা। এমসি রেখাটা তাহলে এদিক দিয়ে যাবে, এই যে এটা এসি, এটা এমসি। ঠিক আছে, এমসি। এখানে পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর। শর্ত প্রথমটা কি ছিল? যে আমার এমআর আর এমসি সমান হইতে হবে, এমআর ইকুয়াল এমসি হইতে হবে। দেখো তো এমআর ইকুয়াল এমসি কোথায় হয়েছে? এম আর এই রেখাটা, এমসি এই রেখাটা এই বিন্দুতে সমান হয়েছে। তো আমি লম্বা বরাবরটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিউ। ধরলাম এখানে আমার কত? 3 একক। কত? 3 একক। এখানে দাম 40। তো আমি এক্সট্রা চিহ্নটা কখন দিতে বলছি? যখন আমি ভারসাম্য দামটা বের করব। সো আমার ভারসাম্যটা বের হয়েছে। এখন কথা হচ্ছে এখানে ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে, এটা বের করতে হবে না? তাহলে আমি যেটা তোমাদেরকে বলবো সেভাবে একটু চিন্তাভাবনা করবা, আমি যেভাবে করতেছি। তো এতটুকু আমার দেওয়া আছে। ঠিক আছে, এখন আমার টার্গেট কি? আচ্ছা, আর একটা শর্ত ছিল যে এমসি রেখা ঢালটা বড় হবে। এটা অবশ্যই এমসি রেখা ঢালু বেশি। দেখো এখানে কিন্তু ঢালু নাই। ঠিক আছে, এই বরাবর সমান রেখা গেছে, ভূমি অক্ষের সমান্তরাল গেছে। সো এখানে ঢালু নাই, আমার ঢালু রেখা হচ্ছে এইটা, অবশ্যই এমসি রেখা ঢালটা বড়। তো আমার এটা হয়ে গেছে প্রমাণ। আমার টার্গেট হচ্ছে এখন এইখানে স্বাভাবিক মুনাফা হয়েছে নাকি অস্বাভাবিক মুনাফা হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এটা বের করা। তাহলে আমার এই জন্য দরকার টোটাল রেভিনিউ দরকার, টোটাল কস্ট দরকার। আমাকে দুইটা মান বের করতে হবে। দুইটা মান কিভাবে বের করা হয়? টিআর বের করতে গেলে আমার এআর রেখা তো অবশ্যই দেওয়া আছে, এআর গুণন আমি কিউ করব, তাহলে আমি পাবো, এটা আমার শর্ত, আমরা সূত্র এটা জানি, এসি গুণন কিউ। এটা কোনো সূত্রের মধ্যেই পড়ে না, এটা ছোট্ট একটা বাচ্চা জিনিস, তাই না? তাহলে এআর এর মানটা কত দেখো তো, এই যে এআর রেখা, এবার কিন্তু এআর টোটাল যখন বের করব তখন আমাদের এমসির সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ তখন বাদ। ওগুলো আমাদের জাস্ট ভারসাম্য হয়েছে কিনা এটা বের করার জন্য লাগে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এআর গুণন কিউ করলে কত হয়? এআর 40, কিউ 3, 120 টাকা, তাই তো? এখন দেখো আমি এখন বের করব কস্ট। কস্ট বের করতে গেলে কি টোটাল কস্টের জন্য কি এসি দরকার আর কিউ দরকার না? কিউ তো আমরা পাইছি 3। এখন এসি কোথায়? আমরা একটু এসি খুঁজি। এই যে এসি রেখাটা, এসি রেখাটা কোথায় ছেদ করছে? এই বরাবর, এই বরাবর। তো দেখো এটা 40 থেকে কম না, অবশ্যই ধরলাম 35। ঠিক আছে, এটা ধরে নিলাম, মান দেওয়া নেই, ধরে নিলাম 35। তাহলে তোমার কি হলো খরচ? 35 গুণন 3, 3 3 9, 3 5 15, মানে 105 টাকা। 105 টাকা। তো তোমার দেখো তো এখন তোমার আয় হয়েছে কত ভাইয়া? 120 টাকা। ব্যয় হয়েছে কত? 105 টাকা। তুমি এখন এটা নিউ যে কেউ পারবে, ঠিক আছে, যে কেউ পারবে যে এটা কি হয়ে থাকবে। তো এটার উত্তর কি হবে? পাই সমান সমান কত আসবে বলো দেখি? পাই সমান সমান কত আসবে? 120 থেকে আমি 115কে বাদ দিব, 120 বিয়োগ 15 মানে 105, সরি 105। তার মানে টিআর থেকে টিসিকে বাদ দিচ্ছি, তাহলে আমার আসে 15 টাকা। যে এই যে 15 টাকা মানটা আসলো, এই মানটা কি এখন আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলো দেখি? যেহেতু পজিটিভ মান পাইছি, ধনাত্মক মান পাইছি, তাই এটা আমার কি হয়েছে? লাভ হয়েছে। কি হয়েছে? লাভ হয়েছে। সেই লাভটা কি হয়েছে? অস্বাভাবিক মুনাফায় পরিণত হয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের অস্বাভাবিকটা গেল। এখন চিত্র দেখে আমরা বুঝতে পারবো অস্বাভাবিক হয়েছে নাকি স্বাভাবিক মুনাফা হয়েছে নাকি ক্ষতি হয়েছে। এটা কখন দেখবো জানো? এই রেখাটা দেখতেছো না? এই রেখাটা হচ্ছে আমার আয় রেখা। আয় রেখার ওপরে যদি এসি রেখাটা থাকে, কোন রেখাটা ভাইয়া? এসি। এই যে এসি রেখাটা এখানে দেখতেছো না? এই রেখাটা যদি এদিক দিয়ে থাকতো না, এসি 2 ধরলাম, এটা এসি 1, তখন আমার অবশ্যই ক্ষতি হইতো। আর এই এসি রেখাটা যদি এই বিন্দুতে যাইতো, এই বিন্দুতে যাইতো এসি 3, তখন আমার কি হইতো? স্বাভাবিক মুনাফা হইতো। এটা হচ্ছে শর্টকাট টেকনিক বোঝার জন্য, মানে সব কিছু সেমই থাকবে, জাস্ট এসি রেখাটা কোথায় দিয়ে গেছে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন আবার চিত্র দেখবো। তাহলে আমাদের ক্ষতি হয়ে গেছে, আমরা অস্বাভাবিক মুনাফা দেখছি, এখন স্বাভাবিকটাও দেখে ফেলি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা কি বললাম, কি দেখবো? এখন আমরা দেখব যে কিভাবে আমাদের স্বাভাবিক মুনাফা হয়। ঠিক আছে, তো আমরা চিত্রটা সেম, সব কিছু সেমই থাকবে। তো আমরা জানি কি থাকবে, আমি আগে ওয়াই অক্ষ নিলাম একটা, এবার এক্স অক্ষ একটা নিলাম। তো ওয়াই অক্ষ বরাবর পি থাকলো, এটা আমরা জানি। কিউ অক্ষ মানে এক্স অক্ষ বরাবর কিউ থাকবে, এটাও আমরা জানি। এখানে একটা 0, এটাও আমরা জানি। এখন আমাদের একটা ভারসাম্য দাম নির্ধারণ করছিলাম না আমরা, 40 টাকা। 40 টাকা, তো আমাদের 40 টাকাটা ধরলাম আমরা এই বরাবর আছে। তাহলে এইখানে 40, আমি বলছি কি ভারসাম্যে কি দিব? একটা স্টার চিহ্ন দিব। কি চিহ্ন দিব? স্টার চিহ্ন দিব। তো আমার ভারসাম্য আমি যে কয়টা এককই কিনি না কেন, আমার 40 টাকা 40 টাকা 40 টাকা করেই বেশি হবে, তাই তো? আচ্ছা,
তাহলে আমাদের এটাও গেল। আমরা এই রেখাটা সমান সমান কি জানি, পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, বোঝা গেছে? পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হয়। তাহলে এখন দেখো এইখানে আমাদের এখন দেখবো এসি রেখাটা আমাদের কোথায় দিয়ে গেছে আর এমসি রেখাটা কোথায় দিয়ে গেছে। তো আমার প্রথমে দেখবো আমরা এমসি রেখা ভারসাম্যটা কোথায় হয়, যেখানে এম আর, এই যে আমি বারবার কিন্তু কথাটা বলতেছি, তোমাদের এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে এম আর ইকুয়াল এমসি হবে। তাহলে এম আর তো আমরা পাইছি, আমাদের এমসি রেখাটা এখন দরকার। আর এম আর রেখাটা আমাদের দেওয়াই আছে, এমসি রেখাটা আমাদের দরকার। আমরা তৃতীয় অধ্যায়ে আরেকটা জিনিস শিখছি, সেটা হচ্ছে এসি রেখা, এসি রেখার সর্বনিম্ন বিন্দু যেটা, এটা দিয়ে আমাদের এমসি রেখাটা ছেদ করে। সো আমাদের সবগুলোকে রিলেট করতে পারছি না আমরা এখন। তাহলে এবার আমাদের এসি রেখাটা গেছে এই দিক দিয়ে, এসি রেখাটা এই দিক দিয়ে যাবে, কারণ আমরা এখন স্বাভাবিক মুনাফা বের করতেছি। আমাদের এমসিটা যাবে এই দিক দিয়ে। তো এই যে এমসি গেল, বোঝা গেছে? তাহলে এসি আর এমসি সমানই থাকতেছে, তাই না? এখন আমি এই বরাবর তাহলে একটা রেখা টেনে দেবো 3। আমার এই বিন্দুটা হচ্ছে ই বিন্দু, এখানে আমার 40 টাকা 3 একক। তো এখন আমি দেখো টোটাল রেভিনিউ বের করব, টিআর কি বের করব, টিআর বের করব। তো টিআর ইজ ইকুয়াল টু এ আর গুণন কিউ, টিসি বের করব এ আর গুণন, সরি এখানে এ আর তো না, এখানে এসির সাথে রিলেট, এটা এসি গুণন কিউ। তাহলে এ আর কত, এ আর 40, কিউ কত 3 সমান সমান 120 টাকা। এরপরে এসি 40 এইখানে, কারণ এই যে এই বিন্দুতেই দুইটাই পর বুঝাচ্ছে সমান সমান, তাহলে 40 গুণন 3 তার মানে 120 টাকা। তো আমি এখন যদি পাইয়ের মানটা বের করি, কত আসবে পাইয়ের মান, পাই সমান সমান টি আর 120 মাইনাস টিসি 120 সমান সমান 0। তো এই যে জিরোটা আসলো, আমার পাই সমান সমান যে আমরা 0 পাইলাম, জিরোটা কি বুঝায়, 0 বুঝায় এখানে আমার লাভও নাই ক্ষতিও নাই, তার মানে এখানে আমাদের স্বাভাবিক মুনাফা আছে। স্বাভাবিক মুনাফাটা কি, ওই যে আমার বেতনটা, আমার একটা কর্মচারী থাকলে যে দিতে হইতো ওই বেতনটা আছে না, ওই বেতনটা হচ্ছে আমার কি কি স্বাভাবিক মুনাফা। ক্লিয়ার? এ আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার শেষ। এবার আমরা দেখব একচেটিয়া বাজার, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কি দেখব, আমরা দেখব একচেটিয়া বাজার। আমাদের কিন্তু পূর্ণ প্রতিযোগিতা শেষ, তার মানে তোমার একটা সৃজনশীল কমন, তুমি এখান থেকে 10 নম্বর পাচ্ছ। আমি যে কথাগুলো বলছি, তোমার 4 থেকে 5টা এমসিকিউ তোমার জন্য গ্যারান্টিড, আমি বলতেছি গ্যারান্টি, তুমি পারবা, ঠিক আছে? কথাগুলো মাথায় রাখতে হবে। এরপরে যদি না মাথায় রাখো তাহলে আমার দোষ নেই ভাইয়া, এটা আমি আর জানি না। তো এখন দেখো একচেটিয়া বাজারের ফার্মের ভারসাম্য, একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য মানে এখানে একটা ফার্ম বুঝাইছে, ঠিক আছে? কথা হচ্ছে ভারসাম্য। তো ভারসাম্যগুলোর জন্য কি করতে হবে, উৎপাদন ও দাম নির্ধারণ, মানে উৎপাদনটা কিভাবে হয়ে থাকে একচেটিয়া। তো একচেটিয়া জিনিসটা কি জানো? এতক্ষণ তো আমরা এই যে নিলে নেন না নিলে চলে যান, আমার কোনো ঠেকা নাই, আমারও কথা আপনি দিলে দেন না দিলে নাই, আমারও কোনো ঠেকা নাই। তার মানে কি বুঝাচ্ছি, যে আমার অভাব হবে না, আমার আরো অনেক আছে, ঠিক আছে? কিন্তু এইবার তুমি ফান্দে পড়ে গেছো, তুমি যে ক্রেতা, ঠিক আছে, ক্রেতা, তার কোনো অপশন নাই, সে বিক্রেতা অনেক আছে বাট ক্রেতা একজন, ঠিক আছে? তাহলে ক্রেতা যদি একজন হয়, এখানে ওই যে ভাগগুলো আছে মনোপলি মনোপসনি, আমি বুঝাচ্ছি। তো একজন যদি ক্রেতা হয়, আমরা বিক্রেতা অনেকগুলো আছি, ঠিক আছে? এখন আমাদের টার্গেটটা কি থাকবে জানো, আমাদের মেন্টালিটিটা থাকবে আমরা কিভাবে তোমাকে মানে কি বলবো ইমপ্রেস করতে বলতে পারি, যে ইমপ্রেস করব, ঠিক আছে? কিভাবে তোমাকে আমরা পণ্যটা বিক্রি করতে পারি, ঠিক আছে? আমাদের টার্গেট থাকবে এইটাই। তো এখন বিক্রেতা 1 বলল আমি আপনাকে দ্রব্যটা মাত্র 500 টাকায় দিতে রাজি। এখন বিক্রেতা 2, ঠিক আছে, বিক্রেতা 2 সে বলল আমি আপনাকে পণ্যটা 450 টাকায় দিতে রাজি। এখন তুমি বলো, এখানে তো তোমার ডিমান্ডটা বেশি, আয় হায় আমাকে আমার কাছে বিক্রি করার জন্য এদের ঘুরে লাইন ধরে থাকা লাগতেছে, বিষয়টা ঠিক আছে না, এরকম না? তো তুমি কি 500 টাকা দিয়ে ক্রয় করবে নাকি 450 টাকা দিয়ে? অবশ্যই 450 টাকা দিয়ে, তাই না? তো যখন হলো এটা হলো কি ক্রেতা একজন হইলো। এখন বিষয়টা যদি উল্টে যায়, বিষয়টা যদি এমন হয় যে এবার বিক্রেতাই একজন, বিক্রেতা কয়জন, একজন, যে বিক্রি করতেছে সে একজন, ক্রেতা অসংখ্য, মানে ক্রেতা অসংখ্য হোক আর বা বেশি হোক, ক্রেতা 1 2 3 4 5, মানে অনেকগুলো ক্রেতা আছে, আমার ক্রেতার অভাব নাই। এখন তুমি বলো তো, 1 নাম্বার বলতেছে আমি দ্রব্যটা 500 টাকা দিয়ে ক্রয় করব, 2 নম্বর বলতেছে না আমি আরো বেশি দিব, আমাকে দেন, সীমিত সম্পদ সীমিত দ্রব্য যেহেতু। 4 নম্বর বলতেছে না আমি 600 টাকা দিব।
আরেকজন বলছে না আমি 700 টাকা দিব, আরেকজন বলতেছে না আমি 800 টাকা দিব। বিষয়টা এমন দাঁড়াচ্ছে কম্পিটিশন চলতেছে বাট একপাক্ষিক, ঠিক আছে? এখানে একপাক্ষিক দ্বিপাক্ষিক অনেকগুলো বিষয় আছে, তো আমরা জাস্ট থিওরিটা নিচ্ছি। তো এখানে কথা হচ্ছে বিক্রেতা কি করবে, যে দাম বলবে সেই দামেই ক্রয় করতে হবে না? ক্রয় করতে হবে। আমার যদি পণ্যটা নিতে হয় আমাকে ওই দামেই নিতে হবে, কারণ আমি নিরুপায়, এখানে আমার প্রতিযোগিতার কোনো অপশন নাই, ঠিক আছে? তাহলে আমার টার্গেট কি, বিক্রেতা 800 টাকা যে দিচ্ছে তার কাছে বিক্রি করব, আমার লাভটাই তো আমি দেখবো, তাই না? সবসময় মানুষ নিজের স্বার্থটাই দেখে, নিজের লাভটাই দেখে, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো হচ্ছে একচেটিয়া বাজারের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। মনোপলি, ডুওপলি, অলিগোপলি, মনোপসনি, ডুওপসনি, অলিগোপসনি, একপাক্ষিক, দ্বিপাক্ষিক, ঠিক আছে? তো এগুলো আমাদের এখন দরকার নেই, যেগুলো বললাম এগুলো থেকে এমসিকিউ আসবে। তো এখন আমরা দেখব এইখানে কি দেখবো এখন আমরা। তাহলে আমরা একচেটিয়া বাজার থেকে একটু ধারণা পাইলাম আমরা। তাহলে উৎপাদন, কোনো দ্রব্যের সরবরাহ, কোনো দ্রব্যের সরবরাহ বা উৎপাদন যখন একজন বিক্রেতা বা একটি উৎপাদন প্রতিষ্ঠানের হাতে থাকে, ঠিক আছে, এই যে একটি, তখন কি হয়, সেরূপ বাজারকে একচেটিয়া বাজার বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এই যে অনুমিত মানে কি, আমার যে শর্তগুলো প্রয়োজন সেগুলো কি কি? বাজারে এটার ক্ষেত্রে, একচেটিয়া বাজারের ক্ষেত্রে কি হবে, বিক্রেতা একজন থাকবে, ক্রেতা কিন্তু একজন না, ক্রেতা অসংখ্য অথবা অনেক, ঠিক আছে? আর কি, বাজারে বিক্রেতা কয়জন, বিক্রেতা একজন থাকবে, কিন্তু ক্রেতা অধিক সংখ্যক, বুঝতে পারছো? যেগুলো কথা বলছি এগুলোই। নিকট পরিবর্তক দ্রব্য নাই। কেমনে থাকবে নিকট পরিবর্তক দ্রব্য ভাইয়া, আমার বিক্রেতাই তো একজন, সো ওই মার্কেটে আমার বিক্রেতা একজন, তার কাছে যে দ্রব্যটা আছে সেইটাই, আর নাই, আমি এরকম চেঞ্জেবল নাই অথবা সমজাতীয় অন্য কিছু আমরা পাবো না, বোঝা গেছে? আচ্ছা, গড় আয় ও প্রান্তিক আয় রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং প্রান্তিক আয় রেখা গড় আয় রেখা নিচে অবস্থান করে। এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসটাকে তোমাদের মুখস্থ করে রাখতে হবে, এই জিনিসটাকে মুখস্থ করে রাখতে হবে। কেউ যদি ভুল করো তাহলে দেখিও খবর খারাপ আছে। রেখাটা কি বললাম, এই যে এতটুকু, সেটা হচ্ছে গড় আয় ও প্রান্তিক আয় রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। কোন দিক থেকে? তাহলে আমার সাথে আমি যেভাবে বলতেছি এটা এইভাবে করা থেকে কি হয়, এইভাবে অ্যাজিউম করার থেকে আমরা যখন চিত্রটা এঁকে করব, আঁকবো, তখন আমাদের জন্য কি হবে, এটা বেশি কি বলতে পারি, মাচ ইজিয়ার, ঠিক আছে? তাহলে দেখি আমার কথা কি ছিল। এবার কিন্তু আর এই যে এইরকম হবে না, পূর্ণ প্রতিযোগিতার ধারণা এবার বাদ দাও, পূর্ণ প্রতিযোগিতা শেষ, এটা হচ্ছে একচেটিয়া। তাহলে এইবার পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হওয়ার চান্স নাই। তখন আমরা প্রত্যেকটা দ্রব্যের একক সমান টাকা দিয়ে কিনছি, এবার আর এমন হবে না। ধরো আমি এক একক কিনছি 40 টাকা দিয়ে, দ্বিতীয় একক যখন কিনবো তখন সে বলছে কি, ওই বিক্রেতা বলছে কি যে না আমাকে 50 টাকা দিতে হবে, আমি 40 টাকা বিক্রি করতে পারবো না, আমার জন্য লস হয়ে যায়, তোমাকে 50 টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে। তৃতীয় যখন তুমি 3 একক নিচ্ছ, 3 একক তোমাকে বললো যে না আমাকে 100 টাকা দিতে হবে, তুমি বাধ্য ভাইয়া তোমাকে দিতেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি, একচেটিয়া বাজার, ঠিক আছে? আচ্ছা, না হয় তুমি নিবা না, এতটুকুই। তো বলো তো এখানে কি টোটাল আয়, যে টি টোটাল কস্ট বলতে পারি, টোটাল কস্ট তোমার দিক থেকে 100, 150, 190 টাকা। তো তুমি 190 দিয়ে যখন ভাগ দিবা 3 দিয়ে, তখন কত আসবে, 3 6 18 60 180, 3 মানে কি দাঁড়াইলো তাহলে, 63 পয়েন্ট সামথিং, 63.33 টাকা করে, 63.33 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যাভারেজ কস্ট অথবা অ্যাভারেজ রেভিনিউ, মানে তার আয়। তাহলে তার দিক থেকে চিন্তা করলে তার টোটাল রেভিনিউ কত হইলো, টিআর কত হলো 190 টাকা, অ্যাভারেজে কত করে পড়তেছে 63.33। কিন্তু মার্জিনাল যখন বের করবা তখন দেখো তো মার্জিনাল আমরা কীভাবে বের করি, মার্জিনাল দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিই। তো দ্বিতীয়টা থেকে যদি প্রথমটা বাদ দিই, আমাদের MR1 মার্জিনাল রেভিনিউ 1 কত আসে, 10 টাকা। MR2 কত আসে, MR2 মানে হচ্ছে 100 থেকে 50 বাদ 50। সো দেখো মার্জিনাল রেভিনিউ কিন্তু সমান নাই, অ্যাভারেজ রেভিনিউ কি নাই, সমান নাই। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে, জন্যই কি রেখা দুটো আলাদা হয়ে যাবে। রেখা দুটো কি হবে, আলাদা হবে। কিভাবে আলাদা হবে এটা আমরা দেখি। এই যেখানে দেখতে পাচ্তেছো, আমাদের টিআর রেখাটা কেমন হবে, শূন্য থেকে শুরু হয়ে এই যে অর্ধ বৃত্তাকারের মতো উপরে যাচ্ছে। আচ্ছা, তোমাদের কি দেখতে অসুবিধা হচ্ছে কিনা দেখো, আমি তাহলে আরেকটু সুন্দর করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু এভারেজ রেভিনিউটা বেশি হবে, ঠিক আছে? আমরা এই কথাটা মাথায় রাখলেই হয়, আমাদের টিআরটা আমাদের দেখতে হয় না, কি করতে হয় না, দেখতে হয় না, আমরা এভারেজ রেভিনিউটা দেখলেই হয়ে যায়। তো এই যে দেখো, এবারও সেম থাকবে, পি আর কিউ এর মধ্যে কোনো পার্থক্য নাই, যে এটা স্ট্রাকচার এটা সমানই থাকবে, পি কিউ।
এবার আর পি ইকুয়াল আর ইকুয়াল এম আর হবে না একচেটিয়া যেহেতু। এবার কি হবে, বাম দিক থেকে ডানে নিম্নগামী হবে, এরকম হবে একটা রেখা এ আর। তো আমরা কি দেখলাম, ওই যে 63.33 করে, মানে এয়ারটা অনেক বেশি আসতেছে, মার্জিনাল কি আসতেছে একবার 10 টাকা একবার 50 টাকা, বোঝা গেছে? আচ্ছা, তাহলে মার্জিনালটাও সমান জায়গা থেকেই শুরু হবে, শুরুটা সমান জায়গা থেকেই হবে, তবে কারণ প্রথমটা প্রাথমিক সব জায়গায় সমান থাকে। প্রাথমিক এটা গড় হোক, এটা মার্জিনাল হোক, সেটা অ্যাভারেজ হোক, মানে টোটাল হোক, কিছুই হোক, সব কিছু প্রাথমিক সমানই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এ আর নিচে কি হবে, এম আর হবে, এ আর নিচে কি হবে, এম আর রেখা হবে। টি আর রেখাটা কেমন হবে বললাম, এই যে 0 থেকে শুরু হয়ে গোল করে এইভাবে উঠে যাবে, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ রেখা। টোটাল রেভিনিউ রেখাটা না আঁকলেও হয়, আমাদের মূলত এবার টার্গেট থাকবে কি, এ আর এম আর এর মধ্যে সংযোগ স্থাপন করা, অথবা এইটা দ্বারা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি। আচ্ছা, তাহলে এখন কি করব, আমরা ভারসাম্যটা দেখছি কিভাবে হয়, ভারসাম্যটা দেখছিলাম আমরা একচেটিয়ার ক্ষেত্রে ভারসাম্য কিভাবে দেখছিলাম, দেখো এই যে আমাদের একচেটিয়াতে চলে আসছি। একচেটিয়ার জন্য 3টা শর্ত আছে, ঠিক আছে? একটু করে মাথায় রাখো তাহলেই হবে। সেটা হচ্ছে ভারসাম্যর শর্ত, প্রথমটা প্রয়োজনীয় শর্ত, মানে যেটা হইতেই হবে, সেটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে এম আর আর এম সি সমান হবে। এম আর আর এম সি সমান হইতে হবে, এম আর আর এম সি কি হতে হবে, সমান হতে হবে। এরপরে পর্যাপ্ত শর্তটা হচ্ছে এম আর রেখার ঢাল এম সি রেখার ঢাল এম আর রেখা থেকে কি হবে, বেশি হবে। এম আর রেখা, এম সি রেখা, এইগুলো দয়া করে প্লিজ গুলায়ও না, ঠিক আছে? আমরা চিত্র চলে যাই, তাহলে তোমার জন্য ইজি হবে। আচ্ছা, আরেকটা শর্ত দেখি, এম সি রেখা, আচ্ছা এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে, বিষয়টা এরকম দাঁড়াইছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো এই যে এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা পরে দেখবো। এখানে একটা কথা আছে, যে কথাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বাট আমরা এখন দেখতে চাচ্ছি না। এই যে সাইডে আমি একটা করে আঁকবো, তোমরা আমার সাথে সাথে আঁকবা, বারবার বলতেছি আমার কথাগুলো শোনো, না হলে মাথায় থাকবে না ভাইয়া, মাথায় থাকবে না। তো আমার প্রথম হচ্ছে স্বাভাবিক মুনাফা নাকি অস্বাভাবিক মুনাফা, এটা আমরা দেখবো না, আমাদের টার্গেট কি, আগে ভারসাম্য দামটা দেখা। তো আমরা জানি যে চিত্রটা এরকম হয়ে থাকে, এ আর এম আর এখানে হয়, ঠিক আছে? এ আর আর এম আর হয়, তাহলে আমার পি কিউ পাইছি, আমার এ আরটা এইভাবে গেল, আমার এম আরটা ওইখান থেকে শুরু করে নিচের দিকে আসলো, ঠিক আছে? এখন যদি আমি বলি ভারসাম্যটা, আমরা আগে সেমভাবে যে এসিএমসি করছিলাম না, আমরা ওইভাবেই দিচ্ছি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম, যে আমি এসি দিলাম, এটা হচ্ছে আমার এসি ধরলাম, এসি সর্বনিম্ন বিন্দু এইখানে, তো আমার এম আরটা এইখানে, ঠিক আছে? মানে এটা দাঁড়ালো এমসি। এখন আমার শর্ত, ভারসাম্য কোথায় হবে বলো দেখি, ভারসাম্য কোথায় হবে, এম আর আর এমসি যেখানে সমান হবে, টার্গেট কি, এম আর আর এমসি কে সমান করা। তোমরা এই দুইটা জিনিস মাথায় রাখো, পূর্ণ প্রতিযোগিতা হোক অপূর্ণ হোক, মানে একচেটিয়া বাজার যেটাই হোক, এম আর আর এমসি যেখানে হবে সেইখানে সমান হবে। সো এখানে এম আর আর এমসি কোথায় সমান হয়েছে, দেখো তো, এই যে এই বিন্দুতে সমান হয়েছে, এই বিন্দুতে। সো এই বিন্দুতে সমান হইলে, দাঁড়াও আমি একটা অন্য কালার দিই, এই যে এই বিন্দুতে সমান হয়েছে না, এই বরাবর তুমি কি করবা, রেখাটাকে তুলে দিবা উপরে এসি রেখার দিকে, এসি রেখা যেখানে হোক, যেখানে ছেদ করছে, তো এখানে কিন্তু দুইটাই এক জায়গাতেই ছেদ করছে, ঠিক আছে? মানে এই দেখো এসি রেখা, এইটা এসি রেখার কোথায় ছেদ করছে, এই বিন্দুতে, এটা ধরলাম ই বিন্দু, এটা এম আর রেখা কোথায়, এ আর রেখা কোথায়, এইখানে। মানে আমার কথা হচ্ছে কি, আমাকে ভারসাম্য বের করছি। এখন যদি বলি স্বাভাবিক মুনাফা নাকি অস্বাভাবিক মুনাফা, তখন আমরা কোথায় চলে যাব জানো, তখন আমরা চলে যাব যে আমাদের টার্গেট কি তখন থাকবে, আমাদের টার্গেট থাকবে টি আর বের করা, আর একটা কি বের করা, টিসি বের করা। তাহলে আমরা পাই সমান সমান টি আর মাইনাস টিসি করতে পারবো, করলে আমাদের যে মানটা আসবে এটার উপর নির্ভর করবে স্বাভাবিক নাকি অস্বাভাবিক, ঠিক আছে? তো আমার প্রথম অবস্থায় ভারসাম্য শর্ত কি ছিল, এম আর আর এমসি সমান হবে, এমসি রেখা এম আর রেখাকে নিচ দিক থেকে ছেদ করবে, এই যে নিচ থেকে ছেদ করছে কিনা দেখো তো, এই যে এমসি রেখা, এমসি রেখা কই, এই যে এমসি রেখা, এই দেখো এই যে এমসি রেখা নিচ থেকে ছেদ করছে, নিচ থেকে ছেদ করছে, হ্যাঁ নিচ থেকে ছেদ করে শর্ত দুটো গেছে না, এই দুটো শর্ত হলে হবে, পরেরটা পরে দেখতেছি আমরা, ওইটা নিয়ে আমরা এখন মাথা ব্যথা করবো না। আমাদের টার্গেট কি এখন তাহলে, এই ভারসাম্য দামটা কত ছিল, এই পর্যায়ে ধরলাম দাম কত, 40 টাকা, ওই আমরা যেহেতু 40 দিয়ে করতেছি আমরা 40 দিয়ে ধরি, শূন্য, এখানে আমার একক 3 একক, কত ধরলাম 3 একক, কিন্তু 3 এককই আমার 40 দিয়ে আমার কস্ট কত হয়েছে, এখন রেভিনিউ কত হয়েছে এটা আমাকে বের করতে হবে। সো টি আর বের করতে হলে আমার কি দরকার হয়, টি আর ইজ ইকুয়াল টু এ আর গুণন কিউ।
তো কিউ তো দুটোর ক্ষেত্রে সমানই থাকবে, সমান থাকবে না? এখন এ আর কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। এ আর কই দেখো তো, এই যে এ আর রেখা, এ আর রেখা এই বরাবর কোথায় ছেদ করছে? এই বিন্দুতে। তাহলে এতটুকু দেখো তো, দাম কি ডাবল হয়েছে না? মানে দাম কি অনেক বেশি না? 40-এর থেকে অবশ্যই বেশি, 40-এর থেকে অবশ্যই বেশি। কত? 80। তাহলে এইখানে তোমার 80 গুণন 3, 3 আটা 24, 240 টাকা। তাহলে তোমার টি আর কত বের হলো? এটা মাথায় রাখো, টি আর কত বের হয়েছে? টি আর ইজ ইকুয়াল টু 240 টাকা। এখন আমরা বের করব টিসি, যেহেতু আমাদের পাই বের করতে হবে। সো টিসি সমান সমান কি? টিসি সমান সমান এসি গুণন কিউ। তাহলে এভারেস্ট কস্ট কোথায় এইটা আমরা দেখব, সেই বরাবর আমরা কিউ দ্বারা গুণন করে দেব। তো এসি কোথায় আছে? এই যে এই বিন্দুতে। তো এই বিন্দুতে এসি, তাহলে আমার কি 40, কত? 40। তাহলে দেখো 40 গুণন 3, 3 চারা 120, মানে 3 40-এ 120 টাকা। আমার টিআর আসছে 240 টাকা, টিসি আসলো 120 টাকা। তার মানে একচেটিয়া বাজারে অবশ্যই লাভটা বেশি হয়। আমাদের টার্গেট কি থাকে? কিভাবে আমরা মুনাফা সর্বোচ্চ করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো, তুমি খরচ করছো 120 টাকা, কিন্তু তুমি লাভ করলা কত? দেখো তো 240 টাকা, মানে লাভ করো নাই, মানে মোট আয় করছো 240। তোমার লাভ কতটুকু হয়েছে এটা এখন আমরা দেখবো। তাহলে লাভ বের করতে হয় কিভাবে বের করতে হয়? পাই, পাই ইজ ইকুয়াল টু কি? টি আর মাইনাস টিসি। সো টি আর কত? 240, টিসি কত? 120। তো 240 থেকে 120 বাদ দিলে কত হয়? 120 টাকা। তার মানে তুমি খরচ করছো 120 টাকা, আয় করছো 240 টাকা, তোমার মুনাফা হয়েছে 120 টাকা, যেটা তোমাকে কি বোঝাচ্ছে? অস্বাভাবিক মুনাফা করছো। কি করছো? অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মানে তুমি দ্বিগুণ লাভ করছো। দেখো 120 টাকা খরচ করে তুমি 240 টাকা ইনকাম করছো। এইটা গেল তোমার কি গেল? এটা কোথায় গেল? এটা গেছে তোমার অস্বাভাবিক মুনাফা গেছে। তো আমাদের এখানে 3টা চিত্র আছে, তো 3টা চিত্রর 3 জায়গায় কি হবে? এসি রেখাটা হবে। সো এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো এটা আমাদের অস্বাভাবিকের ক্ষেত্রে হয়েছে। কারণ কি? আমি তোমাকে একটা জিনিস মাথায় রাখতে বলছি না, যে এ আর রেখার নিচে এসি রেখা অথবা এম আর রেখার নিচে যদি এসি রেখাটা থাকে তাহলে কি হবে? সেইখানে কি হবে বলো দেখি? এক কথায় কস্ট রেখা যদি আয় রেখার নিচে থাকে আমার লাভ হবে, কস্ট রেখা যদি আয় রেখার উপরে থাকে আমার ক্ষতি হবে। কস্ট রেখা আর আয় রেখা যদি সমানে সমানে থাকে আমার কি হবে? স্বাভাবিক মুনাফা হবে। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এখানে আমরা অস্বাভাবিক মুনাফা পাইছি, এখন আমরা স্বাভাবিকটা দেখি। চলো সবগুলোই আমরা ক্লিয়ার করে ফেলবো। স্বাভাবিক কোথায় হবে? আমাদের অতিরিক্ত মুনাফা আমরা এটা ক্লিয়ার করে ফেলছি, ঠিক আছে? এবার আমাদের টার্গেট হচ্ছে এইটা করা। তো এটা করতে গেলে চিত্রটা ভাইয়া সমানই তো ভাইয়া, ইজি ভাইয়া, এগুলা বারবার করায় না থাক নাকি? না, করাই দিই। পি কিউ আমাদের এ আর এম আর, এটা তো আমরা জানি এ আর এম আর। এখন দেখো তো রেখাটা কোন দিক দিয়ে যাবে? রেখাটা এসি রেখাটা এবার এ আর রেখার সাথে দিয়ে যাবে। এসি রেখাটা কোথায় দিয়ে গেছে? এই পাশে দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু অসুন্দর হয়ে গেছে, জিনিসটাকে সুন্দর করতে হবে। এ আর এম আর, আমাদের এসি রেখা যেটা ছিল এইভাবে করে এদিক দিয়ে চলে গেছে এসি। আর এগুলো তোমাদের দেওয়াই থাকবে, তোমাদের এগুলো নিয়ে টেনশন করতে হবে না। এমসি তার কোথা দিয়ে ছেদ করবে? এইখান দিয়ে ছেদ করছে, সর্বনিম্ন বিন্দু দিয়ে, ঠিক আছে? তো এমসি ছেদ করলো এই বিন্দু দিয়ে। এখন কথা হচ্ছে ভারসাম্য কোথায় হবে? এমআর আর এমসি যেখানে সমান হবে। তুমি দেখো তো এখানে এমআর আর এমসি কি সমান হয়েছে? ছেদ করছে? ছেদ করেনি মানে ভারসাম্য নেই, মানে চিত্র হবে না। ক্লিয়ার? আমি তোমাকে চিত্র কখন হবে না সেটাও দেখাই দিচ্ছি। দেখো এম আর আর এই এমসি রেখার মধ্যে কোনো সংযোগ নাই, এতটুকু গ্যাপ। তাহলে আমাদের কি এখানে চিত্রটা হচ্ছে না, আমাদের ভারসাম্যই নাই। আমরা কিভাবে দামটা নির্ধারণ করব? তাহলে আমাকে কি করতে হবে? এমআর আর এমসি কে অবশ্যই ছেদ করাইতে হবে যদি আমরা চিত্র আঁকতে যাই। আর চিত্র দেওয়া থাকলে তো তুমি সেই অনুপাতে শুধু বসায় দিবা। পি কিউ 0, আমরা এটা আমাদের এখন মুখস্থই হয়ে গেছে। এ আর আর এটা এম আর হবে, এ আর এটা এম আর, ঠিক আছে? এখন আমাদের এসি রেখাটা কোথায় দিয়ে গেছিল? আমাদের এসি রেখাটা এই বিন্দুতে আমাদের দিয়ে দিছি, যে এটা হচ্ছে আমাদের এসি। আমরা জানি তৃতীয়তে পড়ে আসছি এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখাটা তাকে ছেদ করবে, নিচ থেকে ছেদ করবে। তাহলে এই যে আমি যদি এখান দিয়ে বলি সর্বনিম্ন বিন্দু হলাম এটা, তো আমার এমসি। এখন আমার এই শর্তটা পূরণ হয়েছে। আমাদের প্রথম চিত্রটা কি ছিল? এতটুকু, মানে পজিটিভ পজিটিভ জায়গা নিলাম। এখন তারপর আমরা কি নিলাম? যে আমরা জানি এ আরটা বড় হবে এম আর থেকে, কীভাবে বড় হয় সেটা দেখাই দিছি। তো এই এতটুকু আমাদের শেষ। এরপর আমরা জানি এসি রেখাকে সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা ছেদ করবে, এটাও আমরা শেষ করছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব কি ভারসাম্য হয়েছে কিনা। ভারসাম্য সূত্রটা কি অথবা শর্তটা কি? এম আর ইকুয়াল এমসি। সো এম আর আর এমসি যেখানে ছেদ করবে একে অপরকে সেইখানেই ভারসাম্য হবে। তো এই যে এমসি রেখা, এই যে এম আর রেখা, এই যে ভারসাম্য এখানে, ঠিক আছে? এই রেখাটা তুমি কিছুই করবা না, তুমি এটাকে এসি বরাবর কোথায় আছে সেখানে ছেদ করাই দিবা।
ঠিক আছে, এই যে দিলাম, বুঝতে পারছো? এখন দেখো, দেওয়ার পরে তোমার তাহলে এই যে কস্ট কোথায় হয়? কস্ট হয় যেখানে আমার এসি রেখার সাথে ছেদ করছে সেইখানে। তো এসি রেখা কোনটা? এই যে এসি রেখা। তো এসি রেখা কোথায় ছেদ করছে? এইখানে, তাই তো? এখানে ছেদ করছে না? করছে। আর আয় কোথায় হয়? যেখানে এ আর রেখাকে ছেদ করে। কোথায় ছেদ করে? আয়ের ক্ষেত্রে বলতেছি, ভারসাম্য হয় এম আর এমসির ক্ষেত্রে, কিন্তু আয় কোথায় হয়? এ আর রেখাকে কোথায় ছেদ করছে? সেইখানে। তো এ আর রেখাকে কোথায় ছেদ করছে দেখো তো, এই যে এই পয়েন্টটি। তার মানে এইবার বিষয়টা দাঁড়াইছে দুইটাই সমান আছে। আর আমরা তো এটা জানি যে দুইটা সমান হলে আমাদের কি হয়? স্বাভাবিক মুনাফা হয়। কীভাবে বের করবো? ধরো দামটা 40, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? টোটাল রেভিনিউ কত হচ্ছে? 40 গুণন 3, 120 টাকা। বারবার গুণনটা না করি, টিসিও 120 টাকা। তাহলে তোমার পাই কত আসতেছে? পাই আসতেছে 120 বিয়োগ 120 সমান সমান 0। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে দেখো 120 বিয়োগ 120 0। তার মানে আমার এখানে স্বাভাবিক মুনাফা হয়েছে। তার মানে আমাদের স্বাভাবিক মুনাফা শেষ, অস্বাভাবিক মুনাফা শেষ। এখন দেখবো ক্ষতিটা দেখলে আমাদের এই অধ্যায়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ সৃজনশীলের জায়গাটা আর নাই। তো দেখো, তাহলে এখন আবার সেমভাবে আমরা আঁকবো। আমাদের এই কাজগুলো তো সমানই আছে, সেমই আছে। পি কিউ 0, এই যে আমাদের এ আর, এই যে আমাদের এম আর। তো এসি রেখাটা এবার কোন দিক দিয়ে ছেদ করবে? এসি রেখাটা এ আর রেখার উপরে চলে যাবে, তাহলেই তো আমাদের ক্ষতি হবে। আমরা তো এটা জানি যে আমাদের এসি আর এ আর এই দুটো যদি সমান হয় তাহলে সেখানে আমার স্বাভাবিক মুনাফা। এটা আমরা দেখলেই বুঝতে পারবো, যখন তোমরা 2-1 করবা চিত্রটা তখন এবার ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমাদের এসিটা ছোট হয় এ আর থেকে, তাহলে সেখানে আমাদের লাভ হবে, কারণ আমাদের এ আর বড়, ঠিক আছে? আর যদি কি হয়, এসিটা বড় হয় এ আর থেকে, তাহলে আমাদের এখানে ক্ষতি হবে, ঠিক আছে? আর একটা কথা আছে এখানে, যে ক্ষতি হওয়ার পরও কতক্ষণ আমি উৎপাদন করব সেটাও আমরা দেখব। কতটুকু সময় আমরা দেখব, তখন আমাদের অন্যভাবে আরেকটা চিত্র আছে, এখানে দেওয়াই আছে যে ভেরিয়েবল কস্টের বিষয়টা। তো ভেরিয়েবল কস্টের বিষয়টা পরে, আমরা আগে বেসিকটা ক্লিয়ার করি। তো এ আর এম আর হয়েছে, এবার আমাদের এসি রেখাটা ধরো এদিকে গেছে, এসি রেখা, ঠিক আছে? আমাদের এসি রেখার কোন দিকে ছেদ করবে? সর্বনিম্ন বিন্দু দিয়ে। আবার ভারসাম্য হইতে গেলে কি হতে হবে? এম আর এমসি কে সমান হতে হবে। সো আমার যেখানে সমান হবে সেইখান দিয়েই। আচ্ছা, তাহলে আমার ধরলাম যে আমাদের এমসি রেখাটা এই দিক দিয়ে উঠছে, এমসি, ঠিক আছে? এমসি। এখন দেখো ভারসাম্য কোথায় হয়েছে? ভারসাম্য হবে যেখানে এম আর এমসি সমান হবে। সো এম আর এমসি এই দুটো রেখা এই বিন্দুতে সমান হয়েছে। তো এই বরাবর আমি সোজা একটা দাগ তুলে দিব, ঠিক আছে? সোজা দাগ তুলে দিলাম। তো দাগ তুলে দেওয়ার পরে এখন আমি দেখবো আমার আয় কতটুকু হয়েছে, ব্যয় কতটুকু হয়েছে। সো আমার আয় ব্যয় দেখার জন্য আমাকে কি দেখতে হবে? আয় আর ব্যয় দেখার জন্য কি দেখতে হবে বলো, তাড়াতাড়ি বলো। আয় ব্যয় দেখতে কিভাবে দেখবো? এ আর দেখতে গেলে আমাকে, মানে টি আর দেখতে গেলে আমাকে এ আর এর রেখাটা দেখতে হবে, তাই না? আচ্ছা, তো এখানে এ আর কোথায় আছে? এই বরাবর, এই বিন্দুতে। তো আমার এতটুকু হচ্ছে আমার আয়, টোটাল রেভিনিউ। আমার কস্ট কতটুকু? কস্ট দেখতে গেলে আমাকে এসি রেখা দেখতে হবে। সো এসি রেখা হচ্ছে এই যেটা, এতটুকু, ঠিক আছে? আচ্ছা, অন্য কালার দিতেই তাহলে তোমরা বুঝতে পারবা। তার মানে তোমার টোটাল কস্ট এই অংশটুকু, এইখান থেকে এই নিচ পর্যন্ত, আর আয় হচ্ছে এখান থেকে এতটুকু। তার মানে দেখো তোমার আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে গেছে, তার মানে এখানে ক্ষতি হয়েছে। কতটুকু ক্ষতি হয়েছে এখন আমরা দেখি। তো আমরা যদি এখানে ধরি 40 টাকা, এখানে ধরলাম আমাদের 45 টাকা। তার মানে তোমার টি আর টোটাল রেভিনিউ কত আসতেছে? ওই আগেরটাই আসতেছে 120, আমার 120 টাকাই আছে। আর টিসি কত আসতেছে? এবার একটু বেশি আসতেছে, 45 গুণন 3, 3 4 12, 120, 3 5 15, মানে 135 টাকা। কত আসতেছে? 135। সো 135 যেহেতু আসতেছে, তোমার পাইয়ের মান কত আসতেছে? পাই সমান সমান 135 বিয়োগ 15, 20, 15 টাকা, তাই না? কিন্তু তুমি কি বাদ দিবা কত থেকে? টি আর থেকে টিসিকে বাদ দিবা। তাহলে 120 বিয়োগ 135 সমান সমান -15। কত? -15, তাই না? আচ্ছা, আমি এখানে লিখে দিই, 135 সমান সমান -15। সো -15 মানে কি? -15 মানে কি? এখানে আমার নেগেটিভ মানটা আমি লিখবো না, কিন্তু -15 দ্বারা বোঝাচ্ছে যেটা হচ্ছে আমার ক্ষতি হয়েছে। কি হয়েছে? ক্ষতি। তাহলে আমরা স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতি তিনটাই বের করছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রেও, একচেটিয়া বাজারের ক্ষেত্রেও। মানে আমাদের সৃজনশীলের জন্য যতটুকু দরকার ওভারঅল আমাদের সব শেষ হয়ে গেছে এখানে, ঠিক আছে? আরেকটা কথা আছে, সেইটা হচ্ছে এখন আমরা দেখব, যেটা দিয়ে দেয় যে একটা ফার্ম ক্ষতি করছে, ক্ষতি করার পরেও সে কতক্ষণ, অথবা তার মালিক কতক্ষণ উৎপাদন করবে।
বিষয়টা হচ্ছে এইটা একটা প্রশ্ন আসে, এটা ঘ নাম্বারে খুবই ইম্পর্টেন্ট। যদি একচেটিয়া বাজার থেকে প্রশ্ন দেয় ঘ নাম্বারে অবশ্যই এই প্রশ্নটা থাকবে তোমাদের। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমরা কয়টা বোর্ড, যে কয়টা বোর্ডই হোক ম্যাক্সিমাম জায়গায় তুমি কমন পাবা। আচ্ছা ঠিক আছে, বিশেষ করে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, এই 3 বোর্ডে আসার চান্সটা অনেক বেশি। আচ্ছা দেখো তাহলে কতক্ষণ উৎপাদন করব, কেন উৎপাদন করব এটা তোমাকে বিশ্লেষণ করতে হবে, কিন্তু আবার এই কথাগুলো সুন্দর করে শুনবা। আর একটা কাজ করবা, সেইটা হচ্ছে তোমরা বোর্ড কোয়েশ্চেন যেগুলো ছিল বিগত বছরে এগুলো বেশি বেশি সলভ করবা। তোমরা 26 ব্যাচ, তোমাদের অনেক সময় আছে। তো এই যে পি, এই যে কিউ, 0 এখন সমান, সব কিছুই সমান থাকবে, সেম সেম সব সেম সেম বাট ডিফারেন্ট। ঠিক আছে, এ আর এম আর আমাদের এসি রেখাটা উপর দিয়েই যাবে, এসি রেখা, এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে, এই যে সর্বনিম্ন বিন্দু এদিক দিয়ে আমার এমসি রেখাটা ছেদ করবে। সো আমার এই যে এমসি রেখা, এখন একটা জিনিস অতিরিক্ত আসবে, সেটা হচ্ছে ভেরিয়েবল এভিসি। এ ভি সি এটা দ্বারা বোঝায় অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, কি এটা? অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, মানে যেটা তোমাকে বহন করতেই হবে। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট মানে যেটা তোমাকে বহন করতেই হবে। তৃতীয়ত আমরা পড়ে আসছি না ভেরিয়েবল কস্ট সম্পর্কে, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট, বোঝো নাই? ফিক্সড কস্ট কি? ফিক্সড কস্ট হচ্ছে যে খরচটা আমাদের একবার করতে হচ্ছে। ফিক্সড মানে আমি একটা অফিস দিছি, ধরো আমি তোমাদের যে ক্লাসরুম একটা বানাইছি, তো ক্লাসরুমে আমার কি একটা বোর্ডের দরকার আছে, আমাদের লাইটের দরকার আছে, আমাদের পিসি দরকার আছে, ক্যামেরা দরকার আছে, আবার রড যেটা সব কিছু বলতে পারো, মানে মাইকের দরকার আছে, অনেক কিছুর দরকার আছে, ওয়াইফাই কানেকশনের দরকার আছে, বিদ্যুৎ বিল দরকার আছে, ফ্যান লাইট সবই দরকার আছে। তো এইগুলোর জন্য কি আমাকে এককালীন একটা টাকা খরচ করতে হচ্ছে না? ধরো আমার সব মিলে খরচ হয়েছে 6 থেকে 7 লাখ টাকা। ঠিক আছে, তো ধরলাম 10 লাখ টাকা খরচ হয়েছে। এই 10 লাখ টাকা কিন্তু আমি বারবার খরচ করবো না। ঠিক আছে, 10 লাখ টাকা আমি কিন্তু বারবার খরচ করতেছি না, এটা একবারের জন্য করতেছি। সো এটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। ঠিক আছে, এখন ধরো ভেরিয়েবল কস্ট কোনগুলা? ভেরিয়েবল কস্ট হচ্ছে ক্যামেরা চালাচ্ছি, ক্যামেরা ব্যাটারির দরকার আছে, ব্যাটারি নষ্ট হয়ে গেলে আমাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে, আমার লাইট নষ্ট হয়ে গেছে, লাইটটাকে চেঞ্জ করতে হচ্ছে, মানে বিদ্যুৎ সংযোগ দিতে আমার কি একবার দিতে হয়, কিন্তু আমার যদি অন্য বিদ্যুৎ বিলটা কি প্রত্যেকবার দিতে হয় না? মানে ইজিলি বোঝার জন্য, বিদ্যুৎ সংযোগ দিতে একবার দিতে হয়, কিন্তু বিদ্যুৎ বিল আমাকে প্রতি মাসে মাসে দিতে হয়। তো এই যে মাসে মাসে যেটা দিই এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট, আর যেটা সংযোগ দিতে একবার লাগছে সেটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। ক্লিয়ার? এইটাই। তাহলে এবার আমাদের এভারেজ ভেরিয়েবল কস্ট রেখাটা দেওয়া থাকবে, সেটা ধরো এইভাবে দেওয়া আছে, এই যে এ ভি সি, এ ভি সি। তাহলে ক্ষতি স্বীকার করে উৎপাদন আমি কতক্ষণ করব জানো? যতক্ষণ আমার এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট টাকাটা উঠতেছে, ভেরিয়েবলটুকু মানে পরিবর্তনশীল যে ব্যয়টা আছে এতটুকু উঠতেছে, এটা সম্পর্কে বিস্তারিত তোমাদের একটা সৃজনশীলের দেখাই দিতে হবে। ঠিক আছে, সেটা আমরা দেখাই দিব, আশা করি তাড়াতাড়ি দেখাই দিতে পারবো। তাহলে এখন দেখি আমরা আমাদের এখানে ক্ষতিগত মানে আমাদের টোটাল রেভিনিউ কত হয়েছে। টোটাল রেভিনিউর জন্য আমরা কোথায় যেতে হবে ভাইয়া? এআর রেখায় যাব। এআর রেখা যেখানে সেট করছে সেখানে দেখতে হবে এআর রেখা কোথায় সেট করছে, এআর রেখায় কোথায় সেট করছে। আমরা তখন ভারসাম্য রেখাটা দেইনি, তাই না? এই যে রেখাটা দেই, এমআর আর এমসি থেকে রেখাটা তুলতে হবে, এই যে তুলছি। তো দেখো এআর টোটাল রেভিনিউ, এই রেখাকে, এই রেখাগুলোকে ধরে ধরে আঙুল দিয়ে ধরে ধরে করতে হবে, নাহলে গোলমাল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার টিআর, তো আমার দামটা এখানে ধরলাম 40। ঠিক আছে, আমার কস্ট কোথায় হয়েছে? আমার কস্ট হয়েছে এইখানে, তো ধরলাম এখানে 45। ঠিক আছে, 45। এখন কথা হচ্ছে আমার ভেরিয়েবল কস্টকে কোথায় টাচ করছে দেখো তো। এই বিন্দুতে টাচ করছে না? এই বিন্দুতে, সেখানে কত ধরলাম আমরা? 35। ঠিক আছে, তার মানে দেখো সে আয় করলো কত। এই যে এখানে একটু বিষয়টা বোঝার আছে, কিন্তু আমি বারবার বলতেছি, আমি সুন্দর করে বোঝাতে চেষ্টা করতেছি, একটু বোঝার চেষ্টা করো যে আমার টিআর কত আসছে। আমাদের তো এই জিনিসগুলো নিয়ে কোনো সমস্যা নেই। টিআর আসছে এই যে এইখানে, তাহলে 40 গুণন এখানে 3, 3 4 120। আমাদের টিআর আমরা পাইছি। আমাদের টিসি কত পাইলাম? টিসি হচ্ছে 45 আর 3, তার মানে 45 গুণন 3, 3 4 12, 3 5 15, 135 টাকা। ঠিক আছে, 135, তাহলে আমাদের 135 পাইছি। এখন আমরা দেখব এভিসি। তো এভিসি থেকে আমরা টিভিসি, আমাদের টোটাল নিয়ে যেহেতু কাজ করতেছি আমাদের টিভিসি বের করতে হবে। তো টিভিসি কিভাবে বের করে? এভিসি গুণন কিউ, মানে টোটাল কোনো কিছু বের করতে গেলে আমাদের অ্যাভারেজের সাথে কিউটাকে গুণন করে দেব, যে কোনো কিছু হোক। ঠিক আছে, অর্থনীতিতে তাহলে অ্যাভারেজ মানে অর্থনীতি কেন, এটা ম্যাথের ক্ষেত্রে যে কোনো জায়গায় তোমার একটা স্ট্যাটিস্টিক্স যেটাই বলো সেখানেই লাগবে। তো এভিসি গুণন কিউ, এভিসি এখানে কত ধরলাম? 35, তাহলে 35 গুণন কিউ মানে 3,
গুণ করলে কত হয় 35 গুণন 3, 3 তিরিকে 9 মানে 90, 3 পাঁচা 15, 90 আর 15 105, কত 105। তাহলে আমার টিভিসি আসতেছে 105 টাকা। এখন দেখো তো টোটাল রেভিনিউ 120, টোটাল কস্ট 135, অলরেডি তোমার খরচ হয়ে গেছে, মানে ক্ষতি হয়ে গেছে। কত ক্ষতি হয়েছে 15 টাকা ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে অলরেডি তুমি 15 টাকা ক্ষতি করছো। এখন ঠিক আছে, জানো এখন যদি তুমি অর্থনীতি সম্পর্কে তোমার ধারণা না থাকে, তুমি বেকুব হয়ে থাকো, তুমি কি করবা, আমার তো ক্ষতি হয়েছে, আমি কি করব, আর উৎপাদন করবো না, না আমার ক্ষতি চাই না বাবা, দরকার নাই। এটা যদি করো, তোমার ক্ষতিটা কোথায় জানো, তুমি আরো বড় ক্ষতি করবা। সেটা হচ্ছে তুমি যদি এই সময় উৎপাদনটা বন্ধ করে দাও, ঠিক আছে, তাহলে তোমাকে যে ভেরিয়েবল কস্ট এই যে এতটুকু, মানে 105 টাকা তোমাকে এককালীন খরচ করতে হয়েছিল। 105 টাকা কেন, 105 টাকা তোমার ভেরিয়েবল কস্ট, মানে এটা তোমাকে বহন করতে হয়েছে, ঠিক আছে, পরিবর্তনশীল ব্যয়। তোমার ফিক্সড কস্ট কোনটা, ফিক্সড কস্ট কোনটা, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট মিলাই, দুইটা মিলাই। তাহলে এখানে আমার টোটাল কস্ট হচ্ছে, টোটাল কস্ট টিসি ইজ ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি। তোমার টিভিসি কত, টিভিসি হচ্ছে 105 টাকা, টিসি হচ্ছে 135 টাকা। তো আমি যদি 135 থেকে 105কে বাদ দিই, তাহলে আমার কত আসে বলো দেখি, কত আসে। ফিক্সড কস্ট আসতেছে 130 থেকে ধরলাম 100 বাদ দিচ্ছি, তাহলে 30 টাকা। 135 থেকে 105 বাদ দিলে হয় 30 টাকা। তো 30 টাকাটা হচ্ছে তোমার ফিক্সড কস্ট, এটা তোমাকে বারবার খরচ করতে হবে না। বোঝা গেছে, তোমাকে কি করতে হবে না, বারবার খরচ করতে হবে না, তোমার ফিক্সড, এটা ফিক্সড, এটা তুমি যতদিন ব্যয় করো, এখন যতদিন উৎপাদন করবা ততদিনের জন্য ফিক্সড এইটা। বুঝতে পারছো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো, তোমার 15 টাকা ক্ষতি হয়েছে, 15 টাকা ক্ষতি হয়েছে মানলাম, কিন্তু এইদিকে তোমার 30 টাকাটা এককালীন খরচ হয়েছে, 30 টাকা আর খরচ করতে হচ্ছে না। তার মানে আপাত দৃষ্টিতে দেখতেছো তুমি ক্ষতি হয়েছে, কিন্তু তুমি যখন সব কিছু অ্যানালাইসিস করতেছো তখন তুমি দেখতেছো তোমার 15 টাকা তুমি এখনো লাভ করছো। 15 টাকা তোমার কি আছে, লাভ আছে। কিভাবে লাভ আছে, কারণ তোমাকে এই টাকাটা বারবার খরচ করতে হচ্ছে না, 30 টাকাটা বারবার খরচ করতে হচ্ছে না, 30 টাকা এককালীন খরচ হয়েছিল। তার মানে তোমার 30 টাকার মধ্যে 15 টাকা উঠছে, তোমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট 105 টাকা উঠছে। বুঝতে পারছো? তো তোমার ক্ষতিটা যখন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এই যে এই জায়গাটুকু, এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এইটাকেও ছাড়াই যাবে, মানে এর থেকে বেশি ক্ষতি হবে। 15 টাকা ক্ষতি হয়েছে না, এই ক্ষতিটা যদি তোমার কত হইতো, অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে বেশি হইতো, ঠিক আছে, তাহলে তুমি উৎপাদন এখানে বন্ধ করে দিতা। যতক্ষণ না তোমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, মানে অ্যাভারেজ ভেরিয়েবল কত কস্ট, 35 টাকা না, 35 টাকা না, 35 টাকা, তোমার ক্ষতি ছিল 15 টাকা, ক্ষতি মানে নেগেটিভ 15 টাকা, তোমার 35 টাকা কি বেশি না কম বলো দেখি, অবশ্যই কি কম, এটা কম, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বেশি। সো তুমি এই সময় কি করবা, ক্ষতি স্বীকার করে উৎপাদন করে যাবা, ক্ষতি স্বীকার করে উৎপাদন করে যাবা, কতক্ষণ, যতক্ষণ তোমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের থেকে তোমার ক্ষতিটা কম থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, তাহলে তুমি এই সময় পর্যন্ত ক্ষতি স্বীকার করেও উৎপাদন করে যাবা। এখন কথা হচ্ছে অলিগোপলি, মনোপলি, ডুওপলি, মনোপসনি, অলিগোপসনি, এইসব বিষয়গুলো ভাইয়া সৃজনশীলে কোনো দরকার নাই, কয়ে দরকার আছে, সর্বোচ্চ ক্ষয়ে দরকার আছে। বাট আমরা এগুলো নিয়ে এত মাথা ব্যথা, মানে আমাদের মাথা ব্যথার কোনো দরকার নেই, আমরা যা পড়াচ্ছিলাম আমরা পড়ে ফেলছি। তো একটা জাস্ট একটু ট্রিক্স হালকা পাতলা শিখাই দিব, মানে ট্রিক্স বলতে এগুলো পড়বা, এগুলো অবশ্যই পড়তে হবে, আমাদের এমসিকিউ আছে এখানে। তো আমরা একটু এমসিকিউ শেষ করে দিব, কারণ এমসিকিউ না করলে তো বুঝবো না যে তোমাদের হয়েছে কিনা। তো আগে একটু দেখবো, আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখো, সনি যেখানে থাকবে, সনির সাথে ক্রেতার সম্পর্ক, ক্রেতা, সনি ক্রেতা, আর পলি বিক্রেতা। এটা কেন বললাম দেখো, মোনো মানে কি, মোনো, ডাই, ট্রাই, কোয়াড্রা, যেটাই বলো, পেন্টা, হেক্সা, হেপ্ট, অক, নন ডেক, মানে যেগুলো আছে অকটা, তো এতগুলো আমার দরকার নাই। মোনোসনি যদি বোঝায়, মোনোপসনি, ঠিক আছে, মোনোপসনি বুঝাইলে সেটা ক্রেতা বুঝাবে যে ক্রেতা একজন আছে, ঠিক আছে। যদি মোনোর জায়গায় ডুও থাকে, কি থাকে, ডুও থাকে, ডুও মানে দুই, ঠিক আছে। আর যদি বলে অলি, অলিগোপসনি, অলিগোপসনি, তার মানে বুঝাবে মুষ্টিমেয়, মুষ্টিমেয় মানে হাতে গোনা কয়েকজন, 5, 6, 7, 8 জন এরকম, ধরলাম 7 থেকে 8 জন, এটাই বুঝাবে, ঠিক আছে। এরপর দেখো পলি যদি থাকে, ওই সেম ভাবেই, মোনো থাকলে একজন,
ডুও থাকলে 2 জন, বোঝা গেছে, 2 জন, অলিগো থাকলে 7-8 জন, এরকম কিছু। এগুলো তোমাদের এতটুকুই বলবে, আর কিছুই না, ঠিক আছে? যা বলছি এতটুকুই পড়লেই এনাফ। এখন দেখবো এখন আমরা এমসিকিউ দেখব। এখানে অনেকগুলো কথা আছে, এগুলো এতক্ষণ কি পড়লা না পড়লা সেটার উপর নির্ভর করতেছে। তো আমি জাস্ট তোমাদেরকে একটু সময় দিব, এটা তোমরা আবার পড়ে নিবা, এটা পড়ে নোট করবা। এখানে এই কথাগুলো থেকে এমসিকিউ মাস্ট পাবা, মাস্ট। তোমাদের বড় ভাইরাও পাইছে, ইনশাল্লাহ যখন 25 ব্যাচ আছে তারাও পাবে, তোমরাও পেয়ে যাবা, ঠিক আছে? তো দেখে নাও। আচ্ছা, তাহলে আমি আর একটু দেখাই। এখানে জাস্ট কয়েকটা কথা আছে, এগুলো তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমি তোমাকে যেটা দেখাচ্ছি এটা একটু জাস্ট কি করবা, একবার করে পড়ে নিবা। এখান থেকে তোমরা কমন পাবা, তোমাদের সিনিয়ররাও এইচএসসি 25 যারা আছে তারাও কমন পাইছে, ইনশাল্লাহ গুচ্ছেও কমন পাইছে। তাহলে তোমাদের আর কি সমস্যা হবে না, এগুলো পড়লে তোমরা তো দেখবা 2 থেকে 3টা এমসিকিউ চলে আসছে, বলবো কি ভাই একদম হু কমন পাইছি, বোঝা গেছে? তো এটা দেখে নাও, একটু জাস্ট দেখে নাও, দেখলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, এখন আমরা দেখব এমসিকিউ। তো এমসিকিউগুলো দেখব, যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র 1 জন সে বাজারকে বলা হয়। আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি, তোমরা এগুলো পড়ে নিবা, ঠিক আছে? ক্রেতা মানে কি, সনি বলছি না, একজন মানে কি মনো, তাহলে কি হবে মনোপসনি, ঠিক আছে? মনোপসনি। এরপরে দেখব নিচের কোনটি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কি? একচেটিয়া বাজারে সমজাতীয় দ্রব্য তো থাকেই না, তাই না? নির্দিষ্ট দাম থাকে না, আমি চাইলে বাড়াইতে পারি, আরও বাড়াইতে পারি। উপকরণের পূর্ণ গতিশীলতা, নিকট পরিবর্তক দ্রব্য নেই। পূর্ণ গতিশীলতা থাকে না, নিকট পরিবর্তক দ্রব্য নেই, এইটা ঠিক আছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার ঘ, বোঝা গেছে? আচ্ছা, এরপরে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের আয় রেখার আকৃতি কেমন হয়? অনেকবার বলছি, আয় রেখা মানে টিআর রেখার আকৃতিটা কেমন হবে বলো দেখি? টিআর রেখার আকৃতি কেমন হবে? গ হবে, ভূমি অক্ষের সমান্তরাল হবে। এটা নিয়ে একটু কনফিউশন ছিল, ঠিক আছে? এটা নিয়ে অনেকেই কনফিউজ ছিল, আমিও ছিলাম প্রথমে। আমি ভাবতাম বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে, যেহেতু টোটাল বলছে, কিন্তু না, পূর্ণ প্রতিযোগিতায় টিআর রেখাটা এভারেজ রেখাটা সেমই থাকে, মানে সবগুলো সমান থাকে, এই যে এইরকম থাকে। তো এটা হচ্ছে পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, ঠিক আছে? তো এই রেখাটাকে যখন তুমি যোগ করবা, একটা মান আসবে। এই রেখাটাকে যোগ করলে তোমার কি মান পাচ্ছ না, এই এককগুলোকে যোগ করলে সবগুলোকে। তো এটা হচ্ছে টিআর রেখা, এই জন্য ভূমি অক্ষের সমান্তরাল, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আচ্ছা, বহু সংখ্যক ক্রেতা বিক্রেতার বাজারকে কি বলা হয়? বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা মানে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতার বাজার, মানে অ্যান্সারটা হবে ঘ, ঠিক আছে? অ্যান্সার ঘ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বলো দেখি? এতক্ষণ আমরা করছি না, এতক্ষণ যা করছি তা কিন্তু রিভিউ করতেছি। তোমরা দয়া করে ক্লাসটা 2 বার দেখবা, তারপরে এমসিকিউ সলভ করবা, কারণ আমি তো পড়াইতে আমার এখন মুখস্থই হয়ে গেছে, তোমাদের কিন্তু এখনো সেটা হয়নি, তোমাদের পড়তে হবে, তারপরেই তোমরা পারবা। তো এই যেটা করছি না, এআর এমআর, এআর রেখা কি এমআর রেখার থেকে বড়, এই যে চিত্রটা আঁকছি আমরা জানি জন্য আমরা কি পারতেছি। তাহলে এআর রেখাটা কি বড় না? দেখো তো, এআর রেখা বড় দেখাচ্ছে না? বড় দেখাচ্ছে কিনা বলো? যেহেতু বড় দেখাচ্ছে, তাহলে আমার অ্যান্সারটা হবে কি ঘ, বুঝা গেছে? এরপরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভূমি অক্ষের সমান্তরাল রেখা কোনটি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমার সমান হয় কি কি? আমি বারবার দেখাই দিচ্ছি, এগুলো যেন ভুল না হয়। পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হবে, পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তাহলে ক, গড় আয় মানে এ আর ইকুয়াল এম আর হবে। এরপরে দেখো একচেটিয়া বাজারে এ আর রেখার অবস্থান হবে এম আর রেখার অবশ্যই উপরে, এ আর তার নিচে এম আর, তাহলে উপরে। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার? 2 প্রকার, পূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতা, তাহলে ক অ্যান্সার। এরপরে দেখব যেটি বাজারের বৈশিষ্ট্য নয়, নির্দিষ্ট স্থান। বারবার শুরুতে যখন বাজার কাকে বলে বলতেছিলাম, প্রত্যেকবার একটা কথা বলছি যে আমরা ছোট থেকে একটা স্থানকেই জেনে এসেছি, ঠিক আছে? বাট আমরা এখন যেটা করব যে বাজার বলতে আমরা স্থান যেখানে দেখবো সেখানে আগে একটা লাথি মারবো যে না, স্থান হবে না, বাকি যেগুলো আছে সেগুলো হবে। তাহলে আমার যেহেতু বলছে কোনটি বৈশিষ্ট্য নয় হচ্ছে আমার স্থান, বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখবো দুধের বাজার কোন ধরনের? দুধ কি পচনশীল না, পচে যায়? তাহলে এটা কোন বাজার হবে? অতি স্বল্পকালীন, চাইলেও তুমি যোগান দিতে পারবা না। আচ্ছা, একচেটিয়া বাজারে উৎপাদন অধিক হয় কিন্তু সম্পদ, আচ্ছা এটা একটু কঠিন টাইপের, একটু তোমাকে অ্যান্সারটা দেখাই দিলাম, তো এটা একটু দেখে নিবা, ঠিক আছে? এটা কি হবে? সামাজিক কল্যাণ সর্বোচ্চ হয় না কিন্তু দাম অধিক হয়, মানে এখানে টার্গেট কি?
যে চাচা আপন পকেট ভরা, ঠিক আছে, এরকম মানে আমার মানুষের কি দরকার নেই, আমার দরকার নেই, মানুষের উন্নয়ন করে আমার কি হবে, বিষয়টা হচ্ছে এটা, যেটাই আসলেই করা উচিত, তাই না? আচ্ছা, এরপরে দেখি 12, নিচের কোনটি বাজারে ভারসাম্য নির্দেশ করে? ভারসাম্য মানে দাম আর যোগান সমান হবে, চাহিদা যোগান সমান হবে। দ্বিতীয় অধ্যায়ে দেখাই দিছি, আজকেও দেখাই দিছি কিভাবে ভারসাম্য দাম নির্ধারণ করা হয়, কিভাবে মানে আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, আবার একচেটিয়া বাজারে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা আর ক্ষতি বের করা হয়, সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিছি। মানে বাজারের এই কনসেপ্টের উপর আর কোনো কিছুই তোমাদের বাদ নেই, তোমরা প্রত্যেকটা জিনিস এখন জানো, ঠিক আছে? মানে বাজার সম্পর্কিত, কোন বাজারে শিল্প একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। একক ব্যবস্থাপনা মানে কি? একজন বিক্রেতা চালাবে, তাহলে একজন বিক্রেতা কার সাথে সম্পর্কিত? পলি, তাহলে একজন মানে মনোপলি, তাহলে এই যে মনোপলি, এভাবে বুঝে বুঝে একটু করতে হবে, ঠিক আছে? কম্পিটিশন অ্যামং ফিউ, এটা কোথায় হয়? মার্কেট বলা হয় কাকে? এখানে বলা অলিগোপলি, কারণ এখানে কি কয়েকজন, হাতে গোনা কয়জন থাকে, এই যে অ্যামং ফিউ বলেই দিছে, কয়েকজনের মধ্যে কম্পিটিশন হবে। ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের প্রয়োজনীয় সত্য কোনটি? স্বল্পকালীন ভারসাম্য কোনটা? স্বল্পকালীন ফার্মের ভারসাম্য, এটা একচেটিয়া হোক পূর্ণ হোক, এমআর আর এমসি যেখানে সমান হবে সেইখানেই ভারসাম্য হয়েছে, এমআর আর এমসি যেখানে সমান হয়েছে সেইখানেই ভারসাম্য হয়েছে। চাহিদা যোগানের ক্ষেত্রে যেখানে তারা ছেদ করছে, মানে ই পয়েন্ট যেটা আমরা ইকুইলিব্রিয়াম বলি, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য, ঠিক আছে? তাহলে এটা গেল। তাহলে আমাদের কি হলো আজকের মতো? আমাদের বাজার অধ্যায় আমরা পুরো কি করছি? শেষ করে দিছি, জয় বাংলা হয়ে গেছে। কি হয়ে গেছে? জয় বাংলা, তাই না? দেখি আমাদের কি আর কিছু বাকি আছে? না ভাইয়া, আমাদের জয় বাংলা। তাহলে আমরা বাজারকে জয় বাংলা বলে দিছি, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ এরপরে আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।